নমস্কার সকলকে। এবং আজকে আমার সাথে আছেন দুই বিশিষ্ট লেখক এবং অতিথি আজকের এই পডকাস্টে। ডক্টর অনির্বাণ মহাপাত্র, তিনি বিগত বহু বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে তিনি উচ্চশিক্ষা, তিনি সেখানে পিএইচডি পোস্টডক করেছেন এবং তারপরে একটি দুনিয়ার অন্যতম বিজ্ঞান দুনিয়ার অন্যতম পাবলিকেশনস আমেরিকান কেমিক্যাল সোসাইটি, তার তিনি তাদের যে জার্নাল গুলো তারা পাবলিশ করে, সেখানে অনেক নোবেল লরিয়েটসরাও লেখেন। তো অনির্বাণ মহাপাত্র সেটার তার এডিটর ইন চিফ, তার হাতে তিনি সেটা এডিট করেন এবং তিনি এই মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন। তিনি বহু বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং সেখানে গবেষণা করেছেন এবং বহু গবেষকের, বিশিষ্ট গবেষকের সঙ্গে কাজ করেছেন। কিন্তু সম্প্রতি তার একটি বই COVID-19 সেপারেটিং ফ্যাক্ট ফ্রম ফিকশন, যেটা কোভিড এর যে কোনো প্যান্ডেমিকের অন্যতম কারণ আমাদের সবার জানা উচিত, সেটা হচ্ছে প্যান্ডেমিকের সঙ্গে ইনফোডেমিক ছড়ায়। সেটা বন্ধ করার জন্য বহু রকমের আজকের দুনিয়ায় আমরা দেখছি, ডিজিটাল দুনিয়ায় বহু হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড, ফেসবুক মেসেজ, বহু গুজব ছড়ায়। তো সেইগুলোর সঙ্গে তিনি সেগুলো থেকে তিনি আমাদের প্রত্যেক পাঠককে অবহিত করেছেন এবং তাছাড়াও COVID-19 কি একেবারে সুন্দর সুচারুভাবে তিনি এই বইটিতে লিখেছেন, বিশ্লেষণ করেছেন COVID-19 আর তার বিভিন্ন এফেক্টস, যেগুলো গঠনমূলক কাজকর্ম কিভাবে করা উচিত আমাদের মেডিকেল সায়েন্সে এবং যে কোনো সিস্টেমে, যে কোনো দেশের যে সমাজ ব্যবস্থা আছে বা সিস্টেম আছে সেখানে কি করে কাজ করেছে তার উপর তিনি অনেক কাজ করেছেন। আর আমার আর এক অতিথি আজকে বিশ্বজিৎ ঝা, তিনি একজন সোশ্যাল এন্টারপ্রেনার বলে তিনি নিজেকে পরিচয় দেন। তিনি বেশ কয়েকটি স্কুল এবং কলেজ এই মুহূর্তে চালাচ্ছেন উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, কোচবিহার, শিলিগুড়ি এই অঞ্চলে, এবং সমাজ সেবার সঙ্গে যুক্ত আছেন। তিনি আরো একসময় সাংবাদিকতা করেছেন দিল্লিতে, সর্বভারতীয় একটি চ্যানেল জি নিউজের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি সম্প্রতি একটি বই লিখেছেন। বইটির নাম হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেরই একজন সোশ্যাল এন্টারপ্রেনার করিমুল হক, যিনি একেবারে শূন্য থেকে শুরু করে বহু মানুষের সেবা করেছেন। তাদেরকে তার মোটর বাইকে করে অ্যাম্বুলেন্স, সেটাকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে, যেহেতু সেখানে কোনো সরকারি পরিকাঠামো ছিল না, তিনি যে গ্রামে থাকতেন চারিদিকে চা বাগানের দ্বারা পরিবেষ্টিত, সেই গ্রামাঞ্চলের বহু লোকেদের তিনি নিয়ে গেছেন তার বাইক অ্যাম্বুলেন্সে করে। বহু 5,000-এর উপর মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি তার মোটর বাইক দিয়ে। না, তাকে কোনো সরকারি সাহায্য নিতে হয়নি বা সেই সময় কোনো বেসরকারিও সংস্থা তার সাহায্যে এগিয়ে আসেননি। কিছু মুষ্টিমেয় কয়েকজন মানুষ তাকে সাপোর্ট করে গেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি এই সেবামূলক কাজ করেছেন। তারই আত্মজীবনী লিখেছেন, তারই জীবনী লিখেছেন বিশ্বজিৎ। করিমুলকে খুব কাছ থেকে দেখেছে। করিমুল হক পদ্মশ্রী অ্যাওয়ার্ডও পেয়েছেন, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন কয়েক বছর আগে। তো আজকের আমাদের আলোচনা, যে আজকে সাহিত্য এবং আমাদের যে অতিমারি বা COVID-19 প্যান্ডেমিক এই মুহূর্তে চলছে তার উপর আজকের ডিসকাশন যে আমাদের আছে, একেবারে আমরা ফ্রি হুইলিং রেখেছি, কোন রকম কোনো গতে বাঁধা কিছু না, কোনো প্রশ্ন না। আমাদের যা যা প্রশ্ন আসবে আমার বা বিশ্বজিতের বা অনির্বাণের, আমাদের আজকে কাজ হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষ একটা বড় অতিমারির সঙ্গে, এই যে দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ, তার সঙ্গে যুদ্ধছে। এই অবস্থায় প্রত্যেক মানুষের কিছুটা সচেতনতা দরকার এবং একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। তো সেই জন্যই আজকের এই পডকাস্ট। সেই জন্য আমি এই সুযোগ্য দুই সাহিত্যিক লেখককে পেয়েছি আমাদের সাথে। তাই আমি প্রথমেই বলতে চাই, প্রথম প্রশ্ন আমি অনির্বাণকেই করব, যে এই মুহূর্তে প্রথম যে চিন্তাটা মাথায় আসছে, ভারতবর্ষে প্রত্যেক দিন 4 লাখের উপর মানুষ আক্রান্ত হচ্ছেন, হাজার হাজার মানুষ প্রাণ দিচ্ছেন। তো এই মুহূর্তে আমরা কাউকে দোষারোপ করতে চাইছি না, যা দোষ গুণ সেই দোষেই আজকে এটা হয়েছে, এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো এই মুহূর্তে আমাদের সাধারণ মানুষকে কি করা উচিত?
ধন্যবাদ শুভম, আমাকে আজকে এই এই ভিডিও রেকর্ডিং এ এই অনুষ্ঠানে রাখার জন্য। আমি আগে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলতে চাই, শুভমেরও একটা পরিচয় আছে। শুভম চীনে ছিল যখন উহান থেকে এই ভাইরাসের প্রথম আমরা খবর পেয়ে থাকি, এবং যখন বিশ্বব্যাপী সমস্ত জায়গায় বেশ একটা নিজের চিন্তার মগ্ন ছিল। আমাদের দেশে তখন দিল্লিতে কি ঘটনা ঘটছে, আর ওয়াশিংটনে তখন ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট ট্রায়াল নিয়ে চলছে, তখন সতর্ক বাণী কিন্তু শুভমই দিয়েছিল চীন থেকে, এবং বিভিন্ন রকমের ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়েছিল। যাই হোক, সেটা কিছু সেরকম ফল হয়নি। শুভমেরও অনেক ভূমিকা আছে এই কোভিড-19 প্যান্ডেমিক এর বিষয়ক পৃথিবীর সবাইকে জানানোর জন্য। যে কথাটা শুভম জিজ্ঞেস করলো যে এখন এই মুহূর্তে আমাদের করণীয় কি, তো যারা অসুস্থ হয়েছেন তাদের নিশ্চয়ই চিকিৎসার প্রয়োজন আছে। মানে হসপিটালে গিয়ে অক্সিজেনের অভাবের কথা তো আমরা জানতেই পাচ্ছি। তারপর কিছু কিছু ওষুধ দেওয়া হচ্ছে, ওষুধগুলো সবসময় কার্যকরী নয়ও, কারণ এই কোভিড-19 রোগটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন ভাবে দেখা দেয়। অনেকেই আছেন যারা এই এসিমটোম্যাটিক, যাদের মধ্যে এই সাইলেন্ট স্প্রেড, গুপ্ত ভাবে এই রোগটা ছড়ায় এবং তাদের থেকে সংক্রমণ হয়, কিন্তু তাদের বিশেষ রোগ হয় না। চিন্তার বিষয় হচ্ছে যাদের মধ্যে রোগটা দেখা দেয় এবং রোগটা ভয়াবহ ভাবে প্রথমে ফুসফুসের মধ্যে যায়, তারপর শ্বাসকষ্টের সম্ভাবনা হয়, তারপর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সেই রোগটা ছড়িয়ে পড়ে, এই কোভিড-19। তো তাদেরকে বাঁচিয়ে রাখা সেটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। তো আমি বলবো প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে অক্সিজেনের সরবরাহ ব্যবস্থা, সেটা একটু তো দেখতেই হবে। আইসিইউ বেড, সেটারও একটা আমাদের দেখতে হবে। আর যারা সুস্থ আছেন বাড়িতে, তাদের চেষ্টা থাকতে হবে যাতে রোগের সংক্রমণ না হয়। এটা একেবারেই নয়, নিশ্চিত নয় যে আপনার রোগ যদি না হয়ে থাকে তাহলে আপনার রোগ হবেই। অনেকেই এখন আগে মনে করছিলেন যে কোনোভাবেই করোনার প্যান্ডেমিক চলে গেছে, এখন অনেকেই মনে করছেন যে এটা তো হবেই, একদম মানে আমাদের করোনা হবেই, কিছু করার নেই, এবং অনেকেই চলে যাবে। সেরকম নয়। অনেক রকমের ভয় এবং গুজব সৃষ্টি হয়েছে যে করোনা ঠিক আছে বাতাসের মধ্যে ছড়ায়। এই এয়ারবোর্ন ব্যাপার নিয়ে অনেক কিছু হয়েছে, যে গত বছর থেকেই জানা গেছে, কিন্তু সেটা ছড়াতে গেলেও একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে কাছে থাকতে হবে এমন একটা মানুষের যার সেই রোগটা আছে। সেই জন্য আমি মনে করি, এবং বিশেষজ্ঞরাও মনে করেন, যে আপনারা যদি ভেন্টিলেট করতে পারেন, এই জানলা টানলা খুলে রেখে তারপর পাখা চালিয়ে, এইভাবে যদি পুরো মানে হাওয়ার যাতে ইয়েটা চেঞ্জ হয়, সেটা করলে আপনার ফার্স্ট অফ অল আপনার রোগটা আসবে না। আর যাদের হয়েছে তাদের তো মানে ইয়ে করতেই হবে, আইসোলেট করতেই হবে ঘরের মধ্যে এক প্রান্তে, এটার মধ্যে। আর যারা ভ্যাকসিন পাচ্ছেন তারা ভ্যাকসিন নিয়ে নিন, ভ্যাকসিনের 2টো ডোজ নিয়ে নিন, এবং তার মাঝখানেও সতর্ক থাকতে হবে, কারণ ভ্যাকসিন মানেই নয় যে আপনার সংক্রমণ হবে না, আপনার ইনফেকশন হবে না, আপনার রোগটা কম হতে পারে এবং আপনি বেঁচেও যাবেন সেটা থেকে। যেটা আমি মনে করি এটা একটা খুব বিরাট ব্যাপার যদি এটা হয়। তাহলে চেষ্টা প্রথম রাখুন যাতে আপনার কোনোভাবে ইনফেকশনটা না হয়। ইনফেকশন যদি হয় তাহলে নিজেকে আইসোলেট করুন। যদি কোনোভাবে আপনার রোগ হয় তাহলে যদি অক্সিজেনের প্রয়োজন হয় সেটার একটা নিশ্চয়ই ব্যবস্থা করবেন। আর এইসবের মাঝখানে আপনার যদি রোগ না হয়ে থাকে বা হয়েও থাকে অতীতে, আপনি ভ্যাকসিনটা নিয়ে রাখুন। কিন্তু এটাও মনে রাখবেন যে ভ্যাকসিন আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে সুরক্ষিত করবে না, আপনাকে কিছুটা সময় দিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন অনির্বাণ মহাপাত্র। আর আমি প্রসঙ্গত বলে রাখি একটা কথা, আজকে সাহিত্য এবং অতিমারিনী আলোচনা। তো আমি একটি বিশেষ কথা আপনাদের সকলকে জানাতে চাই, যেটা হচ্ছে যে এই যে দুই সাহিত্যিক আছেন, আর আমরা এটা জেনে শুনেই বাংলায় করেছি, কারণ তারা দুজনেই বাংলার গর্ব আমি মনে করি। এবং বাংলা ভাষাতে এই ধরনের আলোচনা খুব কম হয়েছে, যেটুকু হয়েছে সেটুকু এসেছে ডাক্তাররা বলেছেন, বেশ কিছু ডাক্তার সুবক্তা, তারা খুব সুচারুভাবে বিশ্লেষণ করেছেন। কিন্তু বাংলা ভাষায় সাহিত্য চর্চায় এইভাবে আমরা খুব একটা করিনি। আর একটা উল্লেখযোগ্য বিষয় হলো দুই সাহিত্যিকই, আমরা সাহিত্য ইন্ডিয়ান লিটারেচার, যেটা আমরা সর্বভারতীয় সাহিত্যের কথা বলি, সেখানে কিন্তু বিশিষ্ট সাহিত্যিকরা প্রত্যেকেই বা লেখকরা বেশিরভাগই কলকাতা থেকে লিখেছেন, কলকাতাবাসী।
কিন্তু আজকে যে দুজন আমার সাথে আছেন, অনির্বাণ ওয়াশিংটন ডিসিতে থাকলেও তার বাড়ি এবং তার একসময় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকটাই কিন্তু মেদিনীপুর শহরে হয়েছিল। তিনি কলকাতায় কখনো থাকেননি বা পড়াশুনো করেননি। বিশ্বজিৎ উত্তরবঙ্গের ছেলে, উত্তরবঙ্গে জলপাইগুড়ির একটি ছোট্ট শহর রাজগঞ্জের ছেলে। তার কাজকর্ম, তিনি একসময় দিল্লিতে সাংবাদিকতা করেছেন, কিন্তু পড়াশুনো বর্ধমান বা উত্তরবঙ্গে তিনি করেছেন। তাই দুজন ছোট শহরের, কলকাতা নয়, কিন্তু তারা সর্বভারতীয় স্তরে, তারা সর্বভারতীয় পাবলিশিং হাউসের সঙ্গে একটি বই লিখেছেন এবং দুজনে একটি একটি করে বই লিখেছেন। এটা কিন্তু যথেষ্ট কৃতিত্বের কারণ, এবং আমি মনে করি তারা দুজনই আমাদের পশ্চিমবঙ্গের বহু লোককে যারা সাহিত্য রচনা করেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন এই ধরনের সাহিত্যে অগ্রণী ভূমিকা ধারণ করতে। তা বিশ্বজিতের কাছে আমার প্রশ্ন, এই মুহূর্তে উত্তরবঙ্গে আমরা জানি প্রথম যে ওয়েভটা এসেছিল তাতে মেনলি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেই হয়েছিল, যে ঝড়টা অতিমারির ধাক্কাটা এসেছিল। লকডাউনটা সব জায়গায় ছিল, কিন্তু নাম্বার অফ ইনফেক্টেড বা ডেথ টোল যেটা আমরা বলি সেটা কিন্তু নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গে খুব একটা ছিল না। তো এই মুহূর্তে পরিস্থিতিটা কি উত্তরবঙ্গে? নমস্কার সবাইকে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে প্রথমবার তো আমরা কেউ শিওর ছিলাম না যে কিরকম ভাবে ভাইরাসটা কিভাবে মানে কি করবে, কতটা ড্যামেজ করবে। কিন্তু যেটা আমি পার্টিকুলারলি অবজার্ভ করলাম সেটা হচ্ছে যেরকম উত্তরবঙ্গের যেখানে ছিল সেটা হচ্ছে যে যেমন যত বড় শহর, আমি জানি না এটা অনির্বাণ দা বেটার বলতে পারবে, যেহেতু ডেনসিটি অফ পিপল, মানে ডেনসিটি হয়তো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো যত বড় শহর, যেমন আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় বেশি সমস্যা, তো উত্তরবঙ্গের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি যদি এফেক্টেড হয়ে থাকে সেটা শিলিগুড়ি এবং শহরগুলো, যে ডিস্ট্রিক্ট টাউনগুলো, যেমন মালদা হোক, ওদিকে আমাদের রায়গঞ্জ হোক, বা এদিকে আস্তে আস্তে আসলে আমাদের জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার শহরগুলোতে কিন্তু আমরা বেশি এফেক্টেড ছিলাম কম্পেয়ার টু গ্রামে। এমনি মানে আমরা সবাই জানি যে গ্রামে সচেতনতা সেভাবে একটু কম, মানুষরা মাস্কও কম পরেছিলেন। এরকম এরকম গ্রামে আমি গিয়ে দেখেছি, আমার নিজের গ্রামে গিয়ে দেখেছি পিক অফ ফার্স্ট ওয়েভে কিন্তু সেভাবে করে মাস্ক লোক পরছিলেন না, বাট তাতেও কিন্তু সংক্রমণ সেভাবে ছড়ায়নি। এবং ফার্স্ট ওয়েভে কিন্তু আমরা ভেবেছিলাম যে রুরাল হেলথ কেয়ার সিস্টেম একদম মানে এক্সপ্লোড করে যাবে বা এরকম, সেরকম কিন্তু কিছু হয়নি। যা হয়েছে সেটা কিন্তু কনসেন্ট্রেটেড ছিল বেশিরভাগ সংক্রমণ শহরগুলোতে এবং মেট্রো সিটিতে। তো উত্তরবঙ্গ বলতে গেলে কেসেস তো খুব মানে অনেক ছিল, কিন্তু শহরগুলোতে বেশি ছিল, গ্রামে কম্পারেটিভ কম ছিল। মেবি ডিটেক্ট হয়নি বা গ্রামের লোকের ইমিউনিটি হয়তো বেশি, আমি জানি না, সেটাও অনির্বাণ দাই বলবেন। যে বাট দ্য সিচুয়েশন কিন্তু এরকম ছিল যে গ্রামে কিন্তু সেভাবে করে করোনা ছড়াতে পারেনি। এবং এবারও এখন আপনি জানি না সেকেন্ড ওয়েভ কতটা আরো ডেঞ্জারাস হবে, কারণ পশ্চিমবঙ্গে একটু লেটে আসছে, আগের বারও লেটে এসেছিল, উত্তরবঙ্গে আরেকটু লেটে আসে। তো কি হবে সেটা আমরা জানি না। অনির্বাণ দা যদি এটার উপর একটু মানে আমাদের জানান যে সত্যি মানে কি এটা কি গ্রামে, এটা কি গোটা বিশ্বেরই ফেনোমেনন তাই যে গ্রামে ছড়িয়েছে কম? হ্যাঁ, যেটা বিশ্বজিতের যেটা প্রশ্ন, কিছুটা ডেনসিটির উপরে তো এই আছে, যেহেতু এটা একটা মানে রেসপিরেটরি ভাইরাস, এবং যেভাবে যে মাধ্যমে এটা ছড়ায়, যে আপনি মনে করুন যে আপনি, অনেকে এখন দেখা যাচ্ছে যে মানে ফ্ল্যাট বাড়ির মধ্যে এটা ছড়িয়ে পড়ছে। কিভাবে? অনেকেই বলছেন যে আমরা তো বাড়ি থেকে বেরোইনি, আমি তো ঘরের মধ্যেই আছি, কিছু কিভাবে হচ্ছে। তো তাদেরকে যদি আপনারা প্রশ্ন করেন, আপনি জানতে পারবেন যে যারা শহরে থাকছেন আর কি, যে তাদের মধ্যে মানে ড্রাইভার বা কাজের লোক, তারা তো সবসময় আসছেন যাচ্ছেন, তাদের তো কোনো এরকম ইয়ে নেই। আরেকটা হচ্ছে এই যে দেওয়ালের মধ্যে যে ভেন্ট গুলো থাকে, এগুলো একটা শেয়ার এর মধ্যে থাকে, যে পাশের বাড়ির যদি কারোর সেই করোনা হয়ে থাকে, বা এমনি সিঁড়ির কাছে যদি কেউ মানে সে তো আছেই, তো সেই মানে সেই বিল্ডিং এর মধ্যেই তো সেই মানুষটা আছে, সেই জন্য এটা এইভাবে ছড়িয়ে পড়ছে। সেই জন্য আমি বলি সবাইকে যে মানে জানলাটা যতটা পারবেন খুলে রাখবেন, আপনি যদি ফ্ল্যাটের মধ্যে থাকেন, ফ্ল্যাট বাড়িতে, শহরে, আর আপনি জানেন যে আপনার অ্যাসোসিয়েশনের মধ্যে অন্যান্য কারোর হয়ে থাকে। কারণ আপনি বলতে পারেন যে ঠিক আছে, বাইরে যদি করোনা থাকে কিভাবে ঢুকবে, বাইরে তো অনেকটা বেশি বাতাস না, সের মধ্যে থেকে মানে ডাইলিউটেড হয়ে যাচ্ছে, মানে সেখান থেকে
আসার সম্ভাবনা খুবই কম। এবং যেটা দেখা গেছে যে 90%-এর বেশি, 90%-এরও বেশি ইনফেকশন যেটা হয়েছে, যেটা সংক্রমণ হয়েছে, সেটা ঘরের মধ্যেই হয়েছে, ইনডোর এনভায়রনমেন্টে হয়েছে, বাইরে হয়নি। তো এটার তো একটা নিশ্চয়ই একটা বড় প্রভাব আছে যে মানে গ্রামে গঞ্জে বা মফস্বলে কেন এতটা হয়নি। আরেকটা হচ্ছে যে কিছুটা হয়তো কিছু লোক অসুস্থ হয়ে সুস্থ হয়ে উঠেছেন, তারা সেটা বুঝতে পারেননি, অতটা সচেতনতাও নেই গ্রামের দিকে। কিন্তু আমি আগেও বলেছি, এটা এখনো বলবো যে ভ্যাকসিন সবারই নেওয়া উচিত। এটাও আমরা আগে দেখেছিলাম যে শহরের দিকে অনেকে ভ্যাকসিন নিচ্ছিলেন 15 দিন আগে, 3 সপ্তাহ আগে। গ্রামের দিকে বা এমনি আমার শহরে মেদিনীপুরেও আনন্দবাজারে বেরিয়েছিল ছবি যে স্বাস্থ্যকর্মীরা বলছিলেন যে আপনার ভ্যাকসিন নিন। সেই সময় ভ্যাকসিন নষ্ট হয়ে যাচ্ছিল, ভ্যাকসিন নেওয়ার লোক ছিল না, কারণ লোকের ধারণা ছিল যে রোগ চলে গেছে প্রথমত, দ্বিতীয়ত একটা বয়সের পর আমাদের দেশে সেরকম ভাবে নিয়মিত ভ্যাকসিন নেওয়ার অভ্যেস নেই। মানে আমরা বড় অবস্থায় কি ভ্যাকসিন নিয়েছি, একটু কাটাছেঁড়া হলে টেডভ্যাকটা নিয়েছি, কিংবা হয়তো যদি কারোর দুর্ভাগ্যক্রমে কুকুর কামড়ে থাকে তাহলে রেবিজের ভ্যাকসিন নিয়েছি। কিন্তু এমনি তো আমরা সাধারণত কোনো ভ্যাকসিন নিই না, সেজন্য একটা অনেকের ভয় থেকে থাকে। এটাও হয়তো কাজ করেছে। কিন্তু বিশ্বজিতের প্রশ্নের আমি একদম সেটাই বলবো যে অবভিয়াসলি একটা ডেন্সিটির ব্যাপার কাজ করছে, এবং অন্যান্য মানুষ এবং একটা নেটওয়ার্কের কাজ করছে, যে মানে আমার বিল্ডিং এর মধ্যে যদি আরো 5 জনের রোগ থাকে তাহলে আমার রোগ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, যেটা গ্রামের দিকে অতটা হয়নি। কিন্তু তার মধ্যেও অনেকেই আছেন যারা ধরা পড়েননি, সেটা তো আছে। আচ্ছা, বিশ্বজিৎকে আমি একটা প্রশ্ন করব যে আপনি যেটা দেখেছিলেন প্রথমের দিকে, এরকম আপনার যেটা বইতেও লেখা আছে যে এরকম খুব ইনফর্মাল সেক্টরের মাধ্যমে মানুষকে সাহায্য করা হচ্ছিল, তো সেটার কি এখনো আপনি দেখতে পাচ্ছেন যে সেটার নাকি পরিকাঠামোটা কিছুটা তার মধ্যে কিছুটা উন্নতি হয়েছে এর মধ্যে 1 বছরে? না, স্পেশালি আমি যেটা লক্ষ্য করলাম, সেটা এখানেও যেটা লক্ষ্য করলাম এবং ছোট শহরগুলো এবং সব জায়গায়, ইনফ্যাক্ট ফার্স্ট টাইমে যখন ভাইরাসটা পিকে উঠলো এবং তখন আমরা কিন্তু বেশি প্রিপেয়ার ছিলাম। মানে আমি বলছি কোচবিহারেই অলরেডি একটা মানে ডেডিকেটেড কোভিড হসপিটাল ছিল, কিন্তু সেটা কিন্তু অলরেডি আবার গভর্নমেন্ট তাদেরকে ব্যাক করে দিয়েছে। তো তার মানে কি যে মানে যখন ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে অবধি, ততক্ষণ অবধি করোনা ফার্স্ট ওয়েভটা মানে সব বেশি ছিল, মানে কমে যাচ্ছিল একদম, অন দ্য ওয়েন ছিল, তখন কিন্তু এরকম একটা ট্রেন্ড দেখা গেছে যে সবাই যে যে ইনফ্রাস্ট্রাকচার গুলো করোনার জন্য ডেডিকেটেড ছিল, করোনা ভাইরাসের জন্য, সেটা কিন্তু আস্তে আস্তে গভর্নমেন্টরা মানে ছেড়ে দিচ্ছিল। এবং কোথাও এবং এটা আমার মনে হয় গোটা দেশেই হয়েছে। এটা কেন হয়েছে, এটা আমার মনে হয় যে কিছুটা উপর থেকেও বা গভর্নমেন্টের তরফ থেকেও এই নির্দেশটা আসেনি যে সেকেন্ড ওয়েভ কখন হবে বা সেকেন্ড ওয়েভ কখন হতে পারে, তার জন্য প্রিপারেশন কিরকম নিতে হবে। আমার মনে হয় অ্যাজ এ নেশন উই আর নট প্রিপেয়ার্ড, আর সেজন্য কোথাওই মনে হয় উই আর নট প্রিপেয়ার্ড এনাফ। তো অনির্বাণ দা, আপনি বলবেন যে কিভাবে, মানে এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। এটাও একটা আমাদের এখন ডিবেটের বড় ইস্যু, যে কেন কেন হট করে মানে সেকেন্ড, এবং বাইরের নেশনস গুলো আমি জানতে চাই যে বাইরের নেশনস গুলো যেমন ইংল্যান্ডেও আমার একজন ফ্রেন্ডের সঙ্গে কথা হলো, হি ইজ এ ডক্টর অলসো। তো উনি বললেন যে সেকেন্ড ওয়েভে সব দেশেই কি কম বেশি এভাবেই ফেস করেছে সব দেশ। এটাও আমার একটা কোয়েশ্চেন, যে না ইন্ডিয়া ইজ দ্য এক্সেপশন, না সব কোনো দেশই সেভাবে করে সেকেন্ড ওয়েভের জন্য প্রিপেয়ার ছিল না। বাট আমরা সবাই জানতাম যে সেকেন্ড ওয়েভ উইল হিট আস হার্ডার রাদার। তো এটা এটা একটু মানে আপনি যদি বাইরের দেশের সঙ্গে আমাদের দেশের কম্প্যারিজন কেন, মানে এটা কি গোটা বিশ্বেরই ফেনোমেনন যে সেকেন্ড ওয়েভের জন্য আমরা কেউই রেডি ছিলাম না, একটা ফার্স্ট ওয়েভের শেষে কি রিলাক্টেন্ট হয়ে গেছিলাম আমরা? আমি ওর উত্তর দেবো শুভম, না অন্য কোনো? আচ্ছা, আমার যেটা মনে হয় যে কিছুটা আমাদের আরো বেশি প্রস্তুত হওয়া দরকার ছিল। অনেক দেশই সাফার করেছে, যেটা আমি আমার বইতে লিখেছি, যে প্রথম ওয়েভে যে দেশগুলো অনেক প্রথম ওয়েভে কোন দেশগুলো ভালো ভালো ব্যবস্থা নিতে পেরেছিল, তার মধ্যে দেখা যেতে পারে কিছু দেশ আছে দেশগুলো খুব ছোট এবং খুব আইসোলেটেড টাইপের দেশ। তাদের যেহেতু নিউজিল্যান্ডকে তুলে ধরা হয়েছে, নিউজিল্যান্ড তো একটা দ্বীপ, তার পক্ষে অনেকখানি সম্ভবও হয়েছে, সেটা অস্ট্রেলিয়াও করেছে, তো জনসংখ্যাও কম। চীন খুব ভালো কাজ করেছিল প্রথমে, তখন শুভম সে ব্যাপারে
অনেক কিছুই বলতে পারবে যে চীনের মানে সম্পূর্ণ লকডাউন যেটা হয়েছিল উহানে, সেটার ফলে অনেক কিছুই হয়েছিল। আমাদের যেটা হয়েছিল ফার্স্ট ওয়েভে, সেটা লকডাউনে কিছু ফলাফল হয়েছিল অবশ্যই, মানে এটা কষ্ট যেমন মানুষ পেয়েছিলেন, সেটাও যেমন আমরা জানি যে লকডাউনের ফলে ফার্স্ট ওয়েভটাকে অনেকখানি আয়ত্তে আনা গেছিল, কিন্তু সেই লকডাউনের জন্য মানে যে কারণে করা হয়েছিল যে আরো স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে তুলবো বা বাড়িয়ে তুলবো বা অক্সিজেন বাড়াবো বা প্রস্তুতি নেব, সেটা কিন্তু সে হারে হয়তো এখন যদি আমরা পিছিয়ে দেখি সে হারে সেটা নেওয়া হয়নি। এবং যখন খুলে দেওয়া হয় সবকিছুই, লোকে গোয়া বেড়াতে যাচ্ছে, বিয়ে বাড়ি করছে, কোনো অবাধ ভাবে মেলামেশা করছে, মাস্ক পরা তো ছেড়েই দিয়েছিল, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে হয়, তখন কিন্তু একটা মানে মানে আমার যেটা মনে হয়েছিল এবং অন্যান্য বিশেষজ্ঞরা বলেছিলেন যে আমরা জানি না যে ফার্স্ট ওয়েভের নেমে যাওয়ার কারণটা এক্স্যাক্টলি কি। অনেকে বলেছিলেন যে কিছু লোকের একবার ইনফেকশন হয়ে গেছে, ইমিউনিটি হয়েছে, আর কিছু কিছু লোক বলছিলেন যে যেহেতু শীতকাল, মানুষ বাইরে বেশি যাতায়াত করছে, বাইরে অ্যাক্টিভিটিস এর জন্য ইনফেকশন কম হচ্ছে। আর কিছু কিছু লোক বলছেন যে ঠিক আছে, সেটা অরিজিনাল ভ্যারিয়েন্ট ভাইরাস ছিল, এরপর ভ্যারিয়েন্টের হলে কি হবে দেখা যাবে, কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা যখন সেই ফার্স্ট ওয়েভ নেমে যাওয়ার কারণটা এখনো পর্যন্ত জানি না, তখন আমাদের সতর্ক থাকা উচিত ছিল যে তার ঠিক বিপরীত কারণেই আবার তো বেড়ে যেতে পারে। মানে যদি আবহাওয়ার কিছু ব্যাপার থাকে, গরমকালে আবার সবাই ঘরের ভেতরে থাকবে একটা বদ্ধ জায়গার মধ্যে, সেটা বেড়ে যেতে পারে। যদি ইনফেকশন নাও হয়ে থাকে বেশিরভাগ মানুষের, সেটার একটা মানে যদি ইমিউনিটি না থেকে থাকে, তাহলে আবার সেই মানুষেরই হতে পারে। আর যদি ভ্যারিয়েন্টের জন্যই হয়, তাহলে দেখা যাচ্ছে যেটা আপনি বললেন ইউকে তে যেটা হয়েছে, সেটা ইউকে ভ্যারিয়েন্টের জন্য। আর আমাদের দেশে তো এখন বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে। তো আমি মনে করি যে সঠিক কারণ আমরা জানি না দ্বিতীয় ওয়েভের, কিন্তু এই ভ্যারিয়েন্ট গুলোর অবশ্যই এর একটা মানে ভাগ আছে, এর একটা পার্সেন্টেজ আছে এই এই দ্বিতীয় ওয়েভ বেড়ে যাওয়ার জন্য। কিন্তু কোনো কোনো দেশের তো হ্যাঁ, কোনো যেমন আমি যে দেশে আছি সে দেশে তো কোনো মানে ঢেউয়ের মতো হয়ইনি, একটা জায়গায় উঠে গিয়ে তারপর একদম পুরোপুরি নেমে যায়নি। ভারতের তো সেদিক থেকে দেখতে গেলে নেমে গেছিল। হ্যাঁ হ্যাঁ। না, আমি যেমন যেরকম জানি যে কথাটা হলো, আমাদের যে ছোট ছোট দেশ যেমন নিউজিল্যান্ড কন্ট্রোল করেছে। আমি ভুটানে একটা কলেজে যাই অ্যাজ অ্যান অ্যাডজাঙ্ক্ট প্রফেসর পড়াতে। তো আমি ভুটান যেটা করলো খুব ইন্টারেস্টিং, ছোট দেশ এবং খুব 7 লাখ লোক থাকে, ফলে ভুটানে সেভাবে ইনফেকশন কোনোদিনই বাড়েনি, বাট ওরা খুব তাড়াতাড়ি যেটা করলো সব যে বন্ধ করে দিল সমস্ত বর্ডার, এবং ইন্ডিয়ার সঙ্গে যে জাস্ট মানে পণ্য পরিবহন ছাড়া সবকিছুই বন্ধ করে দিল। ফলে কি হলো যে ফলে মানে এমনি ইন্ডিয়ার সঙ্গে কমিউনিকেশনটা বন্ধ করে দেওয়াতে কি হলো, ওরা কন্ট্রোল করে নিল। এবং এখন তো 7 লাখ লোকের ভ্যাকসিনেশন দেওয়াও, ওরা ফার্স্ট ডোজের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে, দে হ্যাভ স্টার্টেড দ্য সেকেন্ড ডোজ। তো ছোট দেশের পক্ষে খুব মানে সহজ, মানে ওদের সাথে আমার রেগুলার কথা হয়, এবং সেই ভ্যাকসিন ইন্ডিয়া থেকেই গেছে। যে ইন্টারেস্টিংলি, কারণ কিছু করার নেই, ইন্ডিয়াতে লোক হয়তো বলে যে এত এত বড় কান্ট্রি, এত লোক, এবং আমার মনে হয় যে অনেক সময় ক্রিটিসিজম গুলো আমরা করি, কিন্তু আমার মনে হয় যে মানে এটা এগুলো মানে আমাদের কনসিডারেশনে রাখতে হবে। আমি এই প্রসঙ্গে বলতে চাই, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমাকে বহু লোক মানে আমরা দুটো দেশের দুটো সম্পূর্ণ ভিন্ন ধর্মী দেশের আমরা ছবিটা কিছুটা পেলাম। অনির্বাণ যেমন নিজে এতদিন ধরে ইউএসএ তে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, তো সেই জন্য সেখানকার যে পরিস্থিতিটা, এবং এখনো পর্যন্ত এটাও উল্লেখযোগ্য যে ইউএসএ তে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, ব্রাজিল কিছুটা পেছনে। তো তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পরিস্থিতি অনেক নর্মাল হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি লোকজন যাতায়াত করছেন, ঘুরে বেড়াচ্ছেন। আর বিশ্বজিৎ যে দেশটার কথা বললো, পৃথিবীর অন্যতম একটি ছোট এবং আইসোলেটেড কান্ট্রি যাকে বলে ভুটান, ভুটানের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ খুবই কম। বিশ্বজিৎ সেখানে নিজের যে অভিজ্ঞতা, সেখানে বিশ্বজিৎ পড়াতে যান, একটি সাংবাদিকতা পড়াতে যান ওখানকার একটি কলেজে। তো সেই সূত্রে বিশ্বজিৎ ভুটানকে দেখেছে একসময়, যাকে বলা হয় হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এবং তাদের একটা হ্যাপিনেস ইন্ডেক্স থাকে সেই। হ্যাঁ, তো সেই যে ব্যাপারটা ওদের ভুটানের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের। আর আমার যেটা অভিজ্ঞতা যে চীনে,
কারণ চীন অদ্ভুতভাবে দুটো দেশের সঙ্গেই কিছুটা তার কিছুটা হলো সিমিলারিটি আছে, খুব অল্প হলো। কারণ দুটো দেশ সিমিলারিটি বলতে, চীন মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বড় আয়তনে এবং জনসংখ্যা অনুযায়ী, কিন্তু একটি বড় দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। আবার ভুটান যেরকম বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ অনেকটা সীমিত রেখেছে, চীন অতটা না রাখলেও চীনের কিন্তু একটা জায়গায় তারা বহির্বিশ্বের সঙ্গে একটা কোথাও গ্রেট ওয়াল, মানে বিহাইন্ড দ্য গ্রেট ওয়াল আর যেটা আমরা বলে থাকি, তো সেই ব্যাপারটাও চীনের কাছে কিন্তু আছে, যে চীন কিন্তু খুব সহজে বিদেশিদের চলাফেরা বা এইগুলো খুব একটা আসে না চীনের ক্ষেত্রে। তো সেই জন্য আমার যেটা মনে হয় যে চীন হচ্ছে এমন একটি দেশ, সেখানকার যে সিস্টেমটা কিভাবে তারা করোনা প্রতিহত করলো সেটা একটা শিক্ষার বিষয়। তবে আমি এটাও বলতে চাই যে চীনে এই মুহূর্তে খুব একটা সম্ভব নয় অন্য দেশের পক্ষে চীনের মতো যে রোলটা চীন প্লে করেছে। কারণ তার মুখ্য কারণ হলো দু তিনটে কারণ আছে। এক হচ্ছে, অনির্বাণের কাছে আমরা জানলাম যে আইসোলেশন এবং টেস্টিং এগুলো পসিবল। তো এই যে আইসোলেশনের যে ব্যাপারটা, চীন কিন্তু একটা পুরো শহরকে লকডাউন যেভাবে করেছিল, এবং সেই লকডাউন পুরোপুরি লকডাউন, সেখানে কিন্তু কেউ বেরোচ্ছে ঢুকছে এই ব্যাপারটা ছিল না কোনোভাবে। একটা পুরো বিল্ডিং কমিউনিটি কমপ্লেক্স, হাউজিং কমপ্লেক্স, যাতে 15-20টা 20 তলা 30 তলা বাড়ি আছে। উহানে আমি নিজে গেছি, সেই উহানে 20 তলা 30 তলা বাড়ির একটা কমপ্লেক্স, যেখানে 15-20টা ওরকম বাড়ি আছে, সেইখানকার গেট তারা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল, এবং 2 সপ্তাহ 3 সপ্তাহ তারা কাউকে বেরোতে দেয়নি, যেটা ভারতবর্ষে সম্ভব না, ভারতবর্ষকে অনেক দেশেই সম্ভব না। এটা একমাত্র একটা কারণ। দুই হচ্ছে, চীনে অনেকগুলো ছোটখাটো কারণও কাজ করেছে। চীনের ডিজিটাল ইকোনমি, চীন এখন আরো বেশি উন্নত হয়ে গেছে ডিজিটাল ইকোনমি। তাদের বিশ্বের সবচেয়ে বেশি, তাদের ইন্টারনেট ইউজার্স এর সংখ্যা যে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি চীনে। এবং সেই চীনে তারা অনির্বাণ দেখেছে, বিশ্বজিৎও দেখেছে, দুজনেই ওরা চীনে গেছে। তো সেখানে মোবাইল ফোনের সাহায্যে কন্ট্যাক্টলেস যে ট্রানজাকশন, যে কোনো কিছু, খাবার দাবার, বাজার, সবকিছু, ইভেন মিউজিয়ামে ঢুকতে গেলে, হসপিটালে ঢুকতে গেলে, অফিসে ঢুকতে গেলে, হাত না দিয়ে, ফিজিক্যাল কন্ট্যাক্টে না এসে সমস্ত কাজ করা যায়। সেটা কিন্তু খুব কম দেশের আছে। এবং তাদের যে ডেলিভারি নেটওয়ার্ক, যে লজিস্টিক্স অ্যান্ড ডেলিভারি নেটওয়ার্ক, সেটাও বিশাল কাজ করেছে। যেটা ভারতের ক্ষেত্রে ডেলিভারি নেটওয়ার্কটা চীনের মতো অতটা, চীনের ডেলিভারি নেটওয়ার্ক হচ্ছে পুরো গ্রাম শহর সব জায়গায় সেটা কাভারেজ আছে। ভারতে অনেক জায়গায় সেই কাভারেজটা নেই। ভারতেও এখন আমরা দেখছি বিভিন্ন কোম্পানি, ফুড ডেলিভারি বা অ্যামাজন ফ্লিপকার্টের মতো কোম্পানি, তারা কিন্তু প্রচুর ব্যবসা করছে, আউটরিচ প্রচন্ড। কিন্তু চীনের কোম্পানিগুলো তারা সব জায়গাতে, মানে প্রত্যেকটা, মানে প্রত্যন্ত অঞ্চলেও তারা পৌঁছে গেছে, তারা ডেলিভারি দিয়ে আসে, সেটা একটা কাজে দিয়েছে। আর তৃতীয় হচ্ছে যে চীন এমনই একটি দেশ, সেখানে কিন্তু তারা অত্যন্ত কঠোরভাবে সমস্ত তাদের যে ডিসিপ্লিনটা যেটা আমরা দেখি, সেটা কিন্তু অত্যন্ত কঠোর। তাদের এমনি কোনো সাধারণ যারা সিটিজেন, নাগরিক, তারা কিন্তু রুল ব্রেক করলে তারা এটা জানে যে তার কত বড় শাস্তি হতে পারে, সেই ভয়টা রয়েছে। আর আরেকটা কারণ আমার মনে হচ্ছে, যেটা ভারতের মতো দেশে সম্ভব নয়, সেটা হচ্ছে যখন লকডাউনের শুরুর দিকে চীন যখন পুরো চারিদিকে ফ্লাইট বন্ধ করে দিল, বিদেশ থেকে আগতদের আসতে দিচ্ছিল না, বন্ধ করে দিল, সেই সময়টা কিন্তু চীন তাদের যারা নাগরিক ছিল তাদেরকে আসতে দেয়নি। খুব বেছে বেছে এক একটা শহর থেকে তারা প্লেন পাঠিয়ে কিছু লোককে ফেরত আনতো। এটা ভারতের পক্ষে কোনোদিনও সম্ভব না। তার কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আজকে যদি অনির্বাণে আমি বলছি, বা যে কেউ, আমিও চীনে রয়েছি, ভারতে আমি ফিরতে পারছি না, ভারতে লকডাউন, আমার বাড়িতে প্রচন্ড এমার্জেন্সি, প্রচন্ড, আমি হয়তো 10টা মিডিয়া চ্যানেলকে ফোন করব, 10টা নিউজ পেপারে লিখবো যে আমি ভারতীয়, আমি খেতে পাচ্ছি না, আমার অবস্থা খারাপ,
আমাকে সরকার আমাকে বাঁচাচ্ছে না, আমাকে ফেরত আসতে দিচ্ছে না, আমার বাড়িতে সবার মারা যাচ্ছে, আমি এই অবস্থা, আমি নিজে কিছু পাচ্ছি না, আমার চাকরি নেই, খাবার নেই, থাকার জায়গা নেই, আমি কি করে ফিরবো, সেই সহানুভূতিতে কিন্তু আমি একটা বড় নিউজ হয়ে যাব ভারতের মিডিয়া সংবাদ মাধ্যমে। এবং সেটা নিয়ে এরকম হাজার হাজার লোক কিন্তু এই সংবাদ মাধ্যমে চলে আসে, যেটা আমি দেখেছিলাম উহানের সময়। উহানে আটকে থাকা বহু ছাত্রছাত্রী, তারা খুব ভালো ছিলেন, তাদেরকে চীন সরকার নিয়মিত খাবারের সরবরাহ করছিল, সব কোনো সমস্যা ছিল না, কিন্তু তারা ভারতীয় সংবাদ মাধ্যমে ফোন করে করে বলছেন আমাদের ভারত সরকার ফিরিয়ে নিচ্ছে না, আমাদের অবস্থা খারাপ, আমরা বাঁচবো না, আমরা মরে যাব করোনাতে। এরকম আমরাও দেখেছি বহু সংবাদ মাধ্যমে। কিন্তু চীনের কোনো যারা বাইরে রয়েছে, তাদের নাগরিকরা সেটা করতে পারে না, কারণ তারা জানে যে তাদের পরিবার চীনে রয়েছে, এবং সেক্ষেত্রে তাদের পরিবারের উপর একটা কঠোর কিছু একটা শাস্তি হতে পারে, সেই ভয় থেকে কিন্তু। এবং ভারতের যে মুখ্য কারণ, চীন থেকে ভারতে করোনা ভাইরাস আসেনি, এটা আমি শুরু থেকে বলছি, এখনো অনির্বাণও এটা খুব ভালোভাবে জানে, যে চীন থেকে 3টে কেস পাওয়া গেছিল, যে ফ্লাইট গুলো এসেছিল উহান থেকে, 3টে পজিটিভ কেসেস পাওয়া গেছিল। সে 3জনই সুস্থ হয়েছেন এবং তারা খুব একটা স্প্রেড কিছু করেননি। ভারতে কেস এসেছিল মধ্য গালফ থেকে, মিডিল ইস্ট থেকে বা ইউরোপ থেকে, সেখান থেকে হাজার হাজার লোক ফিরে আসছিল সেই সময়, সেটা তারা ভারত আটকাতে পারেনি, এবং তারা এসে বিভিন্ন জায়গায় সেইভাবে করোনা ছড়ায়। তো এই একটা মৌলিক একটা পার্থক্য আছে চীনের সঙ্গে অন্য যে কোনো গণতান্ত্রিক দেশে। ছোট দেশগুলোতে কন্ট্রোল করার স্বভাব সেখানকার, আর কিছুটা ভারতের জন্য আমাদের সমাজ ব্যবস্থাটাও আমার যেটা মনে হয়। তো চীনে খুব কম লোক বাড়িতে, তারা কিন্তু খাবার দাবার, মানে তারা আমাদের যে ডোমেস্টিক হেল্প কনসেপ্ট বা সাপোর্ট কনসেপ্ট, সেটা অতটা নেই চীনে। তো সেক্ষেত্রে তারা ডিপেন্ডেন্ট নয়, কিন্তু আমরা ভারতে দেখেছি আমাদের প্রত্যেকের পরিবার, আমাদের সহায়ক যারা আছেন, ডোমেস্টিক হেল্প বা ড্রাইভার, তাদের উপর প্রচন্ড ডিপেন্ডেন্ট। এবং সেই কারণে আমার মনে হয় তাদেরকে আমরা খুব কম দেখেছি, তাদেরকে আসতে বারণ করা হয়েছে। তাদেরও দোষ নেই, তারাও হয়তো কোনো বাড়িতে গেছেন, অন্য কোনো বাড়িতে কাজ করতে গেছেন, সেখানে কেউ জানায়নি সেই বাড়ির কারোর হয়েছে, তারাও সংক্রামিত হয়েছেন। তো এটা একটা খুব কমপ্লেক্স প্রসেস। বাট আবার ফিরে আসছি আমি করোনা কোভিড এর উপর। অনির্বাণ যে বইটি লিখেছে, এই বইটি COVID-19 পেঙ্গুইনের সেপারেটিং ফ্যাক্ট ফ্রম ফিকশন। তো এটাতে আমি অনির্বাণকে প্রশ্ন করব যে এই বইটি লেখা, আমি জানি আপনাকে ফলো করে বহুদিন ধরে, আপনি টুইট করছেন সচেতনতা বাড়ানোর জন্য, বিজ্ঞানের বহু বিষয় চর্চা করছেন, যাতে সাধারণ মানুষ অবহিত হন সেই বিষয়ে। তো আপনার এই বইটি লেখার আইডিয়াটার সেটা কি করে এলো? বই তো প্রথমে লেখার সেরকম একটা ইচ্ছে বা উদ্দেশ্যও ছিল না প্রথমের দিকে। তথ্য সবাইকে জানাচ্ছিলাম, আর আমি তথ্য সেই সময় জানছিলাম ওই থেকে, উহান থেকে, মানে কি কোথায় কি ঘটছে। অনেকেই অনেক প্রশ্ন করছিলেন টুইটারের মাধ্যমে। তারপর মনে হলো যে যেই ইনফরমেশনটা পড়ছি বা সবাই পাচ্ছে, তার একটা কনটেক্সটও থাকা উচিত, যে তার পূর্বে কি ঘটেছে, আগের প্যান্ডেমিক, বা বিজ্ঞান কি বলে, ভাইরাস কিভাবে সংক্রমণ করে, একটা কোষের মধ্যে কিভাবে ঢোকে, রোগ কিভাবে হয়। এইসব ব্যাপারে তো আমার একটা বিশেষ পড়াশোনাও আছে, অভিজ্ঞতাও আছে, জার্নাল লঞ্চের সাথেও যুক্ত আছি। এবং সেই সময় একটা সময় ডেইলি হাফ ডজন থেকে ডজন খানেক সায়েন্টিফিক পেপারও পড়ছিলাম রোজ, এই কিভাবে হচ্ছে যা জানা যাচ্ছে। সেই সময় আমার মনে হলো যে এটা নিয়ে আরেকটু বড় করে লেখা উচিত, কারণ সবাই তো ঠিক আছে টুইট করছে, আজকে এই হলো, আজকে এই রোগ দেখা গেল, ভ্যারিয়েন্ট এসে গেল, এই ওষুধ পাওয়া গেল, এই অমুকের ভ্যাকসিন হলো, কিন্তু সেটা তো সবকিছু একটা মিলিয়ে তার দেখা উচিত। শুধু যে আজকে কার্ভে এতজন মারা গেল, এতজনের রোগ হলো, সেই নয়। এই পুরো একটা ইতিহাস আছে, সেই সব তুলে ধরার জন্য আমি লেখা শুরু করেছিলাম। এই লেখাটা একটু কষ্টের অবশ্যই ছিল, কারণ সাধারণত মানুষ যখন একটা বিষয় লেখে, তখন তার কাছে সমস্ত ইনফরমেশন একসাথে থাকে, সেই ইনফরমেশনটা থেকে, সেই তথ্য থেকে সে লিখতে পারে। কিন্তু আমি যখন লেখা শুরু করি, তখন সমস্ত কিছু আমরা জানতাম না, এখনো অনেক কিছু জানি না, প্রশ্ন অনেক
তার উত্তর পাওয়া যায়নি। সবকিছু লিখছি একবার, আবার সেটা পরিবর্তন করতে হচ্ছে, পরিবর্তিত লেখা হচ্ছে, অনেকবার রিভাইজ করতে হয়েছিল লেখাটা। এই জন্য না, এই প্রসঙ্গে আমি এটা সত্যি না না, এই এটা প্রসঙ্গে এটা আমি খুব ডিফিকাল্ট, সত্যি খুব ডিফিকাল্ট। কারণ মানে কোনো জিনিসের কনক্লুশন না দেখে সেটা এন্ড সামথিং হুইচ ইজ ইভলভিং, সবসময় যেটা ইভলভ করছে সেটা নিয়ে একটা লেখা মানে খুবই মানে এটা আমিও অবাক হয়ে গেছি। আমি বইটা পড়িনি, আমি পড়বো অবশ্যই। আরেকটা কথা আমি অনির্বাণদা জিজ্ঞেস করতে চাই আপনাকে, যে অনেকে যে যে রুমার্স নিয়ে আমরা বললাম, যে অনেকে মানে এরকম বলছে যে এটা এটা একটা মানে ইচ্ছে করে চাইনিজ ল্যাবরেটরি থেকে তৈরি হয়েছে, মানে জাস্ট একটা কথা চলে, সবাই মুখে বলে দেয়, যে বলতে ইচ্ছা করলে তো লোককে ইন্ডিয়াতে এমনিও প্রচুর ওপিনিয়ন। তো আপনার কি মনে হয় স্পেশালি এই বিষয়টা? এটা নিয়েও আমার বইয়ে একটা চ্যাপ্টার আছে, এই নিয়ে শুভমের আমি সাথেও আমার আগে আলোচনা হয়েছে। আর প্রথমে আরেকটা কথা বলি যে হ্যাঁ, যেটা আপনি বললেন যে এই বই লেখার ব্যাপারে যে সমস্ত তথ্য জানা যায়নি, কিন্তু আমার একটা জায়গায় খুব মানে এন্ডিং পয়েন্টটা খুব ভালো ছিল, শেষ করতে পেরেছিলাম ভ্যাকসিন তৈরি হয়ে যাওয়ার পর। এটা আমার যদি ভ্যাকসিনের আগে বইটা ছাড়া হতো যে ভ্যাকসিন বেরোতে পারে, সেটা আমার খুবই খারাপ লাগতো যে ভ্যাকসিন। আরেকটা দ্বিতীয়ত, যখন বইটা আমার লেখা শেষ হয় তখন অলরেডি আমরা ভ্যারিয়েন্ট সম্পর্কে জানি, ফলে এই কয়েক মাসের মধ্যে সেরকম বেশি ইনফরমেশন চেঞ্জ হয়নি। এই এত বড় ঢেউ হবে দ্বিতীয় ঢেউ, সেটা বইয়ের মধ্যে অবশ্যই লেখা নেই, সেটা জানা নেই, কিন্তু ঢেউ কেন হতে পারে বা কি কারণে হচ্ছে, প্লাস ভ্যাকসিন আর ভ্যারিয়েন্ট, এন্ডিং পয়েন্টটা আমার একটা, সেই জন্য আমার যথেষ্ট ভালো লেগেছে। এটা যদি আমি 2 মাস আগেও লিখতাম, আমার লেখা শেষ হতো, তাহলে তাহলে আমার একটা খটকা থেকে যেত যে ভ্যাকসিনটা বেরোলো কি বেরোয়নি, কি বেরোতে পারে, সেটার একটা ব্যাপার। আপনি যে প্রশ্নটা করলেন যে এটা ওখানে গবেষণাগারে তৈরি হয়েছে কিনা বা হয়নি, সেটা আমাদের প্রথমত অতটা করার দরকার নেই, কারণ স্বাভাবিকভাবেই এ ধরনের ভ্যাকসিন তৈরি হয়, মানে এইভাবে ভ্যাকসিন উঠে আসে। এ ধরনের রোগও হয়েছে, প্রথম সার্সও 2003 সালে হয়েছিল, আগেও মহামারী হয়েছে। করোনা ভাইরাস এইটা প্রথম করোনা ভাইরাস নয়, অন্য করোনা ভাইরাসও আছে, আরও সংক্রমণ হয় আমাদের মধ্যে। যে এমনি ঠান্ডা লাগে, তা সেই ঠান্ডা লাগার পেছনেও 4টে করোনা ভাইরাস আছে, মানুষের মধ্যে আছে। ফলে এটা মানে স্বাভাবিক কারণে এটা মেনে নিতে হবে যে কৃত্রিম ভাবে এটা তৈরি হয়েছে, সেটা নয়। মানে স্বাভাবিক কারণ আছে আর কি, যে যার ফলে এটা হতে পারে। এখন কেউ যদি সেটা মানতে চান, তার যদি কিছু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মনে হয় যে এটা আর এই এই এটা পোষণ করা উচিত, তাহলে তো সেটা নিয়ে তো কিছু বলার নেই, আমি বিজ্ঞানের দিক থেকে বলতে পারি। না, এই প্রসঙ্গে আমিও অ্যাড করতে চাই, আমাকেও বহু লোক জিজ্ঞেস করেন যে চীনে করোনা ভাইরাস চীন কি বানিয়েছে। তো সেই প্রসঙ্গে আমি যেটা বলি যে সত্যি কথা বলতে চীন বা উহান ভাইরাস, উহানের সূত্রপাত সূচনা হয়েছিল। চীন যদি বানিয়েছে বানিয়েছে হচ্ছে একজন বিজ্ঞানী হিসেবে অনির্বাণ জানেন, বা আমিও বিজ্ঞানের ছাত্র হিসেবে যেটা আমরা জানি যে ভ্যাকসিন বানাতে গেলে ভাইরাস ক্রিয়েট করতে হয়, তার বহু এক্সপেরিমেন্টের জন্য কিছু কিছু ভাইরাস আমাদের ক্রিয়েট করতে হয় ল্যাবে। এই নিয়েই ল্যাবে গবেষণা চলে বিভিন্ন। এবং করোনা ভাইরাস অনির্বাণ যা বললো, সে করোনা ভাইরাস তো এর আগে চীনে সবচেয়ে আগে কিন্তু সার্সটাও একটা ভেরিয়েন্ট অফ করোনা ভাইরাস। তো সার্সে তারপরে আমরা মিডল ইস্টেও দেখেছি একসময় 2012-13 নাগাদ সার্স 2002-3 চীনে অনেক লোক মারা গেছিলেন তাতে। চীন এবং মানে চীনের দক্ষিণে গুয়াংদং প্রভিন্সে গুয়াংজো, যা আগে ক্যান্টন নামে যে শহরটি, বন্দর শহর, খুব পুরনো এবং ঐতিহাসিক বন্দর শহর, হংকং এর খুব কাছে, হংকং এ এবং গুয়াংজোতে, এবং গুয়াংজো যে রাজ্যে অবস্থিত গুয়াংদং, সেখানেও হয়েছিল। তো চীনের সেই সময় চীন কিন্তু কন্ট্রোল করেছিল এবং চীনের বাইরে খুব একটা সার্স যায়নি। 7,000 লোক তাতে ইনফেক্টেড হয়েছিলেন, সংক্রামিত হয়েছিলেন, এবং চীনের দেওয়া ফিগার অনুযায়ী তাতে 700-800 লোকের মৃত্যু হয়েছিল অফিসিয়ালি হংকং এবং মেনল্যান্ডে। কিন্তু সেই জন্য একটা রিসার্চ তো ভ্যাকসিনের চলেই। তো আমি ধরে দিচ্ছি যে ঠিক আছে, তারা উহানের যে ল্যাবটা ছিল গ্রেড 4 ল্যাব, টপ ল্যাব,
ভাইরোলজির। তো সেখানে কিন্তু অনেক গবেষণা হতো, কিন্তু এটা যে বায়ো ওয়ারফেয়ার বা চীন যে অন্য দেশকে এইটা দিয়ে মারবে সেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। তার অন্যতম কারণ হচ্ছে, আমি উহান শহরটিতে গেছি, দুবার গেছি। ভাইরাস যখন প্রকোপ হয়, লকডাউনের পরে যখন লোকে সুস্থ হয়, আমি প্রথম বোধহয় ভারতীয় যিনি উহানে গেছিলাম। এবং সেখানে গিয়ে আমি যেটা দেখি, উহান কোনো ছোট শহর না। আমরা এই ধরনের যে হলিউড মুভিজে বা বিভিন্ন সাইফাই বা বিভিন্ন স্পাই থ্রিলারে পড়ে থাকি, এই ধরনের বায়ো ওয়ারফেয়ার বা এই ধরনের যা তৈরি হয়, সেগুলো কিন্তু সব আমরা যদি দেখি, এবং সত্যি রিয়েল লাইফে অনির্বাণও বলতে পারবেন। আমরা যেটা জানি, যদি সোভিয়েত ইউনিয়ন কোল্ড ওয়ার এরাতে এই ধরনের রিসার্চ হতো, সোভিয়েত ইউনিয়ন সাইবেরিয়ার একেবারে প্রত্যন্ত অঞ্চলে কোনো ল্যাবে এই ধরনের রিসার্চ হতো। সেম মার্কিন যুক্তরাষ্ট্রে সে আমরা যেরকম শুনেছি এরিয়া 51 বা ওই নেভাডায় কোনো ডেজার্টের একেবারে একটা প্রত্যন্ত অঞ্চলে, কোনো শহরের বুকে। এবং উহান শহর যদি আপনি দেখেন, উহান শহর হচ্ছে আমাদের দিল্লি বোম্বের চেয়ে আরো বেশি কসমোপলিটন। সেখানে আরো সুউচ্চ অট্টালিকায় ভর্তি, এবং বিজনেস হাব, চীনের সেন্টারে উহান। কারণ উহান হচ্ছে একমাত্র শহর যেখানে চীনের সবকটা বড় শহরে বুলেট ট্রেনে করে 3 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। সেটা হচ্ছে উহানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। হংকং থেকেও বুলেট ট্রেন লাগে 800 কিলোমিটার দূর। উহানের দূরত্ব, বেজিং 1000 কিলোমিটার দূর, সাংহাই 800-900 কিলোমিটার দূর, বা তার চেয়েও কম। তো চংচিং চীনের আরেকটি বড় শহর, সেটা 500 কিলোমিটার দূরে। তো উহান একেবারে চীনের সেন্টারে রয়েছে এবং অত্যন্ত বড় শহর। এবং উহানে সবচেয়ে বেশি পৃথিবীর কোন শহরে উচ্চশিক্ষার ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি কলেজেস যদি হয়, সেটা উহানে 120-র উপর রয়েছে। এবং উহান ইউনিভার্সিটি খুব ফেমাস। তাছাড়া আরো একটা কথা, করোনা ভাইরাস কিন্তু প্রথম যে আউটব্রেক হয় অফিসিয়ালি বা বিভিন্ন সোর্সে, সেটা হয়েছিল 2019-এর নভেম্বর থেকে। কিন্তু উহানে 2019-এর অক্টোবরে ওয়ার্ল্ড মিলিটারি গেমস হয়েছিল, যেটা মিলিটারিদের অলিম্পিক্স। সেখানে সব দেশ থেকে বহু অ্যাথলিট, মানে মিলিটারি অ্যাথলিট, তারা কিন্তু উহান শহরে গেছিলেন। এবং সেই মিলিটারি গেমস এর বেশিরভাগ ইভেন্ট ছিল রাস্তায়, ক্রস কান্ট্রি, এই ধরনের অনেক জায়গায়, উহান শহর ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে। তো সেক্ষেত্রে চীন সরকার কখনো সেরকম একটা রিস্ক নেবে না যেখানে অতগুলো দেশের মিলিটারি লোকেরা আসছে। এবং আমরা জানি, এটা তো বলাই বাহুল্য যে অতগুলো দেশের মিলিটারি অ্যাথলিটরা আসছেন, তো তারা নিশ্চয়ই তাদের মধ্যে নিশ্চয়ই তাদের কিছু না কিছু গুপ্তচর আছেন, বা তারা খবর নেন কোথায় কি, শহরটা কি, তার উপর একটা রিপোর্ট দেন দেশে। সেটা তো স্বাভাবিক হয়ে থাকে। তো ভারত থেকেও একটা বড় কন্টিনজেন্ট গেছিল সেখানে, সেই মিলিটারি অলিম্পিক গেমসে, ওয়ার্ল্ড মিলিটারি গেমস। তো সেখানে তো সেই জন্য চীন যে ভাইরাস বানিয়ে ইচ্ছা করে ছড়িয়েছে, সেটা আমার মনে হয় সম্পূর্ণ ভিত্তিহীন। হ্যাঁ, হতে পারে ল্যাব থেকে কারোর কোনো বৈজ্ঞানিক নয়, লোকাল কোনো ল্যাবের স্টাফ, জুনিয়র স্টাফ, বা কোনো যারা সাফাই করতে আসেন, সাফাই কর্মচারী, বা কোনো কারণে কিছু একটা অ্যাক্সিডেন্ট হতেও পারে। আমি বলছি, সেটা হয়তো আমি পুরোপুরি রুল আউট করে দেব না সেই সম্ভাবনা, কিন্তু চীন ইচ্ছাকৃতভাবে এটা করেছে, এটা মানা, এটা কিছুটা আমার মনে হয় ভিত্তিহীন। তো যাই হোক, এটা এটা আমাকে অনেক লোক জিজ্ঞেস করেছেন এবং আমি সবাইকে বলি। কিছু লোক কনস্পিরেসি থিওরি বিশ্বাস করতেও ভালোবাসে এবং সেগুলো স্প্রেড করতে আরো ভালোবাসে। তো যাই হোক, সেটা না। আমি যেটা স্পেসিফিক্যালি আমার মনে হচ্ছে আমরা অডিয়েন্সরা বেশি জানতে চাইবে, সেটা হচ্ছে সেকেন্ড ওয়েভ নিয়ে, স্পেশালি ইন ইন্ডিয়া। সেটা আমার মনে হয় একটু হ্যাঁ, ওইটা নিয়ে কারণ অনির্বাণের যা, হ্যাঁ, অনির্বাণদার যে কি, অনির্বাণদার একটা হচ্ছে যে এই মানে নেক্সট কি সেকেন্ড ওয়েভের, ইন্ডিয়ার স্পেশালি সেকেন্ড ওয়েভ এর সঙ্গে বাকি সেকেন্ড ওয়েভ গুলোর কি মিল আছে? আমি আবার ওই কোশ্চেনটা যাচ্ছি, একটু ডিটেলে, একটু স্পেসিফিক্যালি আপনার কাছে জানতে চাই। আর সেকেন্ড হচ্ছে যে সেকেন্ড ওয়েভ জেনারেলি হিস্ট্রি কি বলে, যে সেকেন্ড ওয়েভ কি বেশি ডেঞ্জারাস হয় অনেক জায়গায় আমি পড়ছি, তো সেটা কি, এবং এটার স্থায়িত্ব কতদিন হতে পারে? এবং মানে সত্যি কথা বলতে গেলে একজন জেনারেল মানে নর্মাল পাবলিক হিসেবে, নর্মাল পার্সন হিসেবে আমি জানতে চাই যে 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 মানে কতদিন এটাকে আমাদের আরো মানে সত্যি কথা বলতে গেলে কতদিন আমরা এই কোভিড নিয়ে থাকবো?
হ্যাঁ, এই ওয়েভ নিয়ে ব্যাপার বলতে গেলে ওয়েভ হচ্ছে একটা পপুলেশনের ক্ষেত্রে, একটা জনসংখ্যার ক্ষেত্রে আপনাকে এটাও দেখতে হবে যে আপনি ব্যক্তিগতভাবে আপনার পারিবারিকভাবে আপনি কি করছেন সেটা, সেটার আপনার আশেপাশে মানে দুটো ফ্যাক্টর রাখতে হবে। এক হচ্ছে পার্সোনাল প্রোটেকশন, নিজেকে প্রোটেক্ট করা, আর দ্বিতীয় হচ্ছে সময়িতভাবে সমাজকে, কমিউনিটিকে প্রোটেক্ট করা। সেটার ক্ষেত্রে ওয়েভটা অনেকখানি বেশি, যেখানে অনেক বেশি সংক্রমণ হচ্ছে বা রোগ হচ্ছে সেখানে ওয়েভ হচ্ছে। অন্য রোগ, অতীতে যে রোগ হয়েছে বা ইনফ্লুয়েঞ্জা হয়েছে, অনেকেই তুলনা করছেন 1918-1919 সালের ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিকের সাথে। তার সাথে আমার মনে হয় না খুব একটা বেশি তুলনা করা উচিত, কারণ প্রথমত সেটা একটা আলাদা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং করোনা ভাইরাস সম্পূর্ণ আলাদা। তার সংক্রমণের কিছু মিল থাকতে পারে, কিন্তু তার ডিজিজ প্যাটার্ন, কতদিন ধরে রোগ হয়, কোন সময় মানুষ সংক্রমণ করতে পারেন, রোগের যে পরের দিকে অক্সিজেন, সেই সবের সম্পূর্ণ আলাদা। দ্বিতীয়ত একটা রোগ যেটা 100 বছর আগে হয়েছিল, যখন চিকিৎসা শাস্ত্রে তেমন কোনো কিছু ছিলই না, এমন ভাইরাস মানুষ কি জিনিসটা জানতোই না, তার সাথে অতটা তুলনা আমার মনে হয় না করা উচিত। যেটা আমরা বলতে পারি অন্য দেশের ওয়েব দেখে বা এখানে যেটা হচ্ছে দেখে, যেটা বলা যেতে পারে যে ভ্যাকসিন থাকলেও, ভ্যাকসিন আপনি সঙ্গে সঙ্গে নিলেও পপুলেশনের ক্ষেত্রে, জনসংখ্যার ক্ষেত্রে সেরকম সুবিধা হবে না, কারণ কেসের হার তো বেড়েই চলেছে। 4 লাখের কাছাকাছি বা 4 লাখের বেশি কেস হয়ে থাকে। আপনি ভ্যাকসিন প্রথম ডোজ নেবেন, দ্বিতীয় ডোজ নেবেন, ভ্যাকসিন কত মানুষ পেয়েছে? পুরো সম্পূর্ণভাবে 2টো ডোজ ভ্যাকসিন পেয়েছে শতকরা 3 ভাগ মনে হয় আমার, 3% মানুষ পেয়েছে। আর 10%-এর কম মানুষ একটা ডোজ পেয়েছে। ফলে ভ্যাকসিন সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে এবং তার থেকে ভ্যাকসিনের পরে সুরক্ষিত হতে, সেটা তো এই মুহূর্তে সম্ভব নয়। এখন তো কেস তো বেড়েই চলেছে, অক্সিজেন নেই, মানে সেটা তো হয়েই চলেছে। ফলে কিছু সীমিত ভাবে কিছু লকডাউন বা কিছু একটা করতেই হবে, মানে এই মুহূর্তে, যাতে এই মানে অক্সিজেনও আমরা হঠাৎ করে প্রচুর তৈরি করে ফেলতে পারবো না। আর এই যে আইসিইউ বেডের যে সংখ্যা আছে, সেটাও একটা লিমিটের মধ্যে আছে। কিছু দিনের মধ্যে, আমি বলছি না সেই আগের মতো সেরকম কঠোরভাবে দেশব্যাপী লকডাউন বা উহানের মতো, কিছু কিছু জায়গায় যেখানে মানে স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে, সেখানে কিছু একটা ইয়ে করার জন্য লকডাউন, কিছু অন্তত কেসগুলো কিছুটা সেখানে নামুক, আর সেগুলো ইয়ে করুক। তার মধ্যেও চলতে থাকবে, মানে আপনার এই ভ্যাকসিন দেওয়া, অক্সিজেনের সরবরাহ করা, সেগুলো চলতে থাকবে। এই নয় যে আমরা শুধু এরকম সবাইকে ঘরবন্দি করে দিয়ে ভুলে গেলাম যে আর কিছু করার দরকার নেই। লোকে ভ্যাকসিনও নেবে, সেসব চলতে থাকবে। কিন্তু সমস্যাটা বুঝতে পারছেন তো, যে এখন যদি আমরা বলি যে ঠিক আছে ভ্যাকসিন সবাইকে দেওয়া হোক, ভ্যাকসিন দিলে তো হচ্ছে 4 লাখ কেস হচ্ছে, 4.5 লাখ কেস হবে, 5 লাখও যদি কেস হয়, সেটার তো কিছু নিরাময় হচ্ছে না। হ্যাঁ, এটা একটা, আমি এই প্রসঙ্গে আর একটা বলে রাখি সকলকে যারা দেখছেন এই মুহূর্তে, অনেক আমাদের বন্ধু বান্ধব দেখছেন, তো তারা কিন্তু প্রশ্ন করতে পারেন, এখানে পোস্ট করুন ফেসবুকে, আমরা দেখতে পাবো। সেই প্রশ্ন আমি অনির্বাণ বা বিশ্বজিতের কাছে সেই প্রশ্নটা তুলে ধরবো। আর বিভিন্ন দেশে অনির্বাণ, যেটা আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এটা নিয়েও তোমার কাছে কিছু শুনতে চাই ডিটেলসে, সেটা হচ্ছে যে তোমার কি মনে হয় যে আমাদের ভারতবর্ষে, যেটা আমরা জানি ওয়েস্টের যে দেশগুলো, পশ্চিমের দেশগুলো, তাদের একটা কালচার আছে ভ্যাকসিনেশনে, তারা বছরে বছর বছর তারা ওই ফ্লু শটস নেয়। আমাদের যদিও পালস পোলিও বা অনেক ছোট বাচ্চাদের একটা ভ্যাকসিনেশনের আমাদের একটা প্রবণতা, সবাই সেই সচেতনতা আছে, কিন্তু কোথাও বড়দের ভ্যাকসিনেশন নেওয়ার, নেব না বা জানি না, সেই একটা মানে সেই সচেতনতাটা কি নেই মনে হয় তোমার? মানে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি, লোকে ভ্যাকসিন জানে কি নিতে হয়। কারণ অনেকগুলো আমি এক্সাম্পল দেখেছি, অনেকে একটা শট নিয়ে, ভ্যাকসিন শট নিয়ে এসে বলছে যে, জ্যাব নিয়ে এসে বলছে যে এই আমার তো ভ্যাকসিন হয়ে গেছে, আমি ঘুরে বেড়াবো। বা দুটো শট নিয়েও সঙ্গে সেকেন্ড শটের জ্যাবের পরে সঙ্গে সঙ্গে ভ্যাকসিনের এফেক্টটা থাকে না, হয়তো ওই ইম্প্যাক্টটা আসে না। তারা সেকেন্ড শট জ্যাব নিয়ে এসে বলছে যে এই তো আমি ভ্যাকসিন নিয়ে নিয়েছি, আমার আর কিছু হবে না, বলে যা ইচ্ছা করছে। তো এই ব্যাপারটা তুমি যদি একটু এক্সপ্লেন করে দাও আমাদের সমস্ত দর্শকদের জন্য, খুব ভালো হয়। আর দর্শকরাও প্রশ্ন লিখে পাঠাতে পারেন ফেসবুকে কমেন্টস এর জায়গায়, আমরা সেইগুলোর উত্তর দেবো। ইয়েস অনির্বাণ। সরি, প্রশ্নটা আরেকবার একটু করুন।
হ্যাঁ, যে আমি যেটা বলছিলাম যে আমাদের একটা ভারতবর্ষে আমরা মূলত দেখেছি যে বড় বয়সে ভ্যাকসিনেশনের হ্যাঁ যে প্রতি মানে সচেতনতা অতটা নেই। আমরা ভাবি যে ছোটবেলায় বাচ্চাদের ছোট বয়সে ভ্যাকসিন দিয়ে দাও, এতগুলো হাজারটা যে ভ্যাকসিনেশন আছে, যেটা ওয়েস্টে আমরা দেখেছি যে ওয়েস্টে যারা আছে পশ্চিমের বেশিরভাগ দেশগুলোতে তারা কিন্তু ফ্লু শট বছর বছর নেন বা হুম, বিভিন্ন ভ্যাকসিনেশন তারা করেন। এইটা একটা। আর দুই হচ্ছে যে তার সঙ্গে যেটা ভারতে সচেতনতার অভাব, যে একটা জ্যাব নিয়ে এসে বলছেন যে এই তো আমি নিয়ে নিয়েছি এখন আমার কিছু হবে না বলে ঘুরে হ্যাঁ বেড়াচ্ছে রাস্তাঘাটে। সেকেন্ড শট নেওয়ার পরও সেই দিনই আমি সেকেন্ড জ্যাব নিয়ে নিয়েছি, ব্যাস কিচ্ছু হবে না বলে সেই দিনই ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সেটা তো হয় না, সেকেন্ড জ্যাব নেওয়ার পরেও তো কিছুদিন তো সময় লাগে যে ভ্যাকসিনের যে এফেক্ট গুলো বা তার যে শিল্ডটা হতে, তো সেইটা যদি তুমি একটু এক্সপ্লেন করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুবই কমপ্লিকেটেড ব্যাপার। আমি বলবো যে এর মধ্যে একটা জিনিস মনে রাখা উচিত যে ইমিউনিটি ব্যাপারটা একটা লাইট সুইচের মতো নয়, যে একটা ভ্যাকসিন নিয়ে নিলাম বা দুটো ভ্যাকসিন নিয়ে নিলাম যে সুইচটা করে দিলাম, অন করে দিলাম, তারপরে আলো জ্বলে উঠলো, সেরকম নয়। এর মধ্যে অনেকগুলো পার্টস আছে। আপনার টি সেলস আছে, আপনার অ্যান্টিবডি আছে, বি সেলস আছে, ইনেট ইমিউনিটি আছে যেটা প্রাথমিকভাবে কাজ করে। ভ্যাকসিন ভ্যাকসিন এমন বিভিন্ন রকমের ভ্যাকসিন আছে এখন ভারতে। কোভ্যাক্সিন যেভাবে কাজ করছে, কোভিশিল্ড যেভাবে কাজ করছে সেরকম নয়। এবং তাদের এফিকেসি রেটও আলাদা আছে। কিন্তু মোটামুটি আমরা যেটা জানতে পেরেছি যে ভ্যাকসিনের ফলে আপনার যদি রোগও হয়ে থাকে, রোগটা অনেকখানি মাইল্ড হচ্ছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। আর আপনার ইনফেকশনেও অনেকখানি হয়তো প্রিভেন্ট হচ্ছে। এখন এটা সবার ক্ষেত্রে হবে সেটাও এটা কথা নয়, কিন্তু আপনাকে যদি সেটা বাঁচিয়ে রাখতে পারে একটা ভ্যাকসিন, দুটো ভ্যাকসিন নেওয়ার ফলে এবং প্রোটেকশন নেওয়ার পরে, সেটা তো অনেকখানি বিরাট ব্যাপার। আপনাকে যদি আইসিইউ তে ভর্তি না হতে হয়, সেটা আমি বলবো একটা কথা। আর এই নিয়ে অনেক রকমেরই ইয়ে চলছে, মানে যে ভ্যাকসিন নিয়ে নিয়েছি, ভ্যাকসিনের পরও আমার পজিটিভ এলো টেস্ট, কেন সেটা হলো, অতএব ভ্যাকসিন ফেল করে গেছে। সেটা নয়, ভ্যাকসিনের পরে কিছুটা কমতে পারে, কিন্তু আপনাকে সেই মাস্কও পরতে হবে, সবকিছুই করতে হবে আগের মতোই। এটা নিয়ে অনেকখানি লোকের ইয়ে আছে, মানে ভুল ধারণা আছে। আমার একটা সেটা কোয়েশ্চেন নিয়ে, আছে। হ্যাঁ, বিশ্বজিৎ প্রশ্নটা। হ্যাঁ, যেহেতু মানে আমার স্কুলের বাচ্চারা ও গার্জিয়ানরা সবসময় এবং প্রচুর গার্জিয়ান দেখছেনও, এবং সবাই খুব চিন্তায় আছি, কারণ 1 বছর বাচ্চাদের প্রায় নষ্ট হয়ে গেছে। আর সেকেন্ড ইয়ারটাও মনে হচ্ছে যে সেকেন্ড ইয়ারেও কোনো আশার আলো দেখতে আমরা পাচ্ছি না। তো সত্যি কথা বলতে গেলে যে ওয়ার্স্ট সাফারার হচ্ছে আর দ্য কিডস। ছোট ছোট বাচ্চারা খেলতে পারছে না, এমনি এখন বাচ্চাদের মানে বাইরে ইন্ডিয়াতে খেলার সুযোগ খুব কম, আউটডোর স্পেসই কমে যাচ্ছে। তো এরকম একটা অবস্থায় মানে বাচ্চাদের ভ্যাকসিন ঠিক কোন জায়গায় আছে, কোন স্টেজে আছে? অনির্বাণদা যদি। ভ্যাকসিন এখন বড়দের ক্ষেত্রেই ক্লিনিক্যাল ট্রায়ালস গুলো হয়েছিল, সমস্ত ভ্যাকসিনেরই সেগুলো বড়দের ক্ষেত্রে। সেটার দুটো কারণ। সমস্ত ভ্যাকসিনই এইভাবে ফার্স্টে হয় যে বড়দের আগে দেখা হয় যে কাজ করে কিনা, তাদের মধ্যে ইমিউন সিস্টেমের মধ্যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা, আর টি সেল বি সেল তৈরি হচ্ছে কিনা। দ্বিতীয়ত, এটাও একটা দেখা গেছে যে এই রোগের ক্ষেত্রে সাধারণত যাদের বয়স বেশি বা অন্যান্য বিভিন্ন রোগ আছে যেগুলোকে কোমরবিডিটি বলা হচ্ছে, তাদের আইসিইউ তে ভর্তি হওয়া বা অক্সিজেন প্রয়োজন হওয়া, ভেন্টিলেটরের প্রয়োজন হওয়া বা কিছু দুর্ঘটনা ঘটার, সিভিয়ার ডিজিজে, কঠোর রোগে সম্ভাবনাটা বেশি। বাচ্চাদের ক্ষেত্রেও যখন হচ্ছে রোগটা বা সংক্রমণ হচ্ছে, তখন অতখানি ভয়াবহ হচ্ছে না। এটা একটা মানে এত কিছু খারাপ মহামারীর মধ্যে এটা একটা বলা যেতে পারে যে একটা ছোট একটা সিলভার লাইন। কিন্তু তারা সংক্রমণ করতে পারে, বড়দের মধ্যেও সেটা ছড়িয়ে দিচ্ছে। তো এই দুই কারণে ভ্যাকসিনটা প্রথমে বড়দের মধ্যেই ক্লিনিক্যাল ট্রায়ালস হয়েছিল এবং ছাড়া হয়েছে। আমি যতদূর জানি এখন দুটো ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এখন আমি কোভিশিল্ড অ্যাস্ট্রাজেনেকারটা বলতে পারবো না, কিন্তু ফাইজারের 12 থেকে 16 বছর বয়সের মধ্যে একটা ট্রায়াল হয়েছে, এবং মডার্না যেটা আরেকটা আরএনএ ভ্যাকসিন, সেটা 6 মাস থেকে ইনরোল করছে বাচ্চাদের জন্য। তো এই প্রসেসেই চলে, ফার্স্টে বড়দের হয়, তারপর বাচ্চাদের, এবং যারা প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা, তো তাদের নেক্সট স্টেজে এগুলো ইয়ে হয় অন্যান্য এর মধ্যে। তো আমার মনে হয় যে কিছু কিছু ট্রায়াল এবং কিছু কিছু ভ্যাকসিন এই
4 থেকে 5 মাসের মধ্যে বেরিয়ে যাবে বাচ্চাদের জন্য। হ্যাঁ, কিন্তু অনির্বাণ, একটা জিনিস আপনি যে বলেন যে আমরা এটাও জানি যে বেশিরভাগ ক্ষেত্রে যেমন ইবোলা থেকে আরম্ভ করে যত ভ্যাকসিন গুলো, তো সেগুলো কিন্তু প্রথম ভ্যাকসিন রাশিয়া এনেছিল। মানে ইবোলার ভ্যাকসিনটা তো আমি যতদূর মনে আছে সেটা না, রাশিয়া এনেছিল। ইবোলারও এমআরএনএ হয়েছিল, ইবোলার শেষ পর্যন্ত বেরোয়নি। ইবোলার এই এই যে গ্রুপগুলো কাজ করছে, এই মডার্না যেমন একটা বার করেছে, ওদেরও একটা এক্সপেরিমেন্টাল ইবোলার ভ্যাকসিন ছিল। সমস্যাটা হচ্ছে ইবোলা আর জিকার ক্ষেত্রে ভ্যাকসিন তৈরি হওয়ার ফলেও প্রথমত যখন ব্যাপারটা কি হয়, মহামারী একবার শেষ হয়ে গেলে তখন অতটা উৎসাহ কারো থাকে না, টাকা পয়সাও শুকিয়ে যায় ফান্ডিং এর সোর্স গুলো, সেটা প্রথমত কারণ। দ্বিতীয় হচ্ছে যে এমন একটা জায়গায় তো ক্লিনিক্যাল ট্রায়ালটা করতে হবে যেখানে রোগটা আছে, নাহলে কাজ করলো কিনা ভ্যাকসিনটা বুঝবো কি করে। তো সেটাই যদি চলে যায় তো সেটার একটা সমস্যা হয়, তো সেই যার ফলে ইবোলা আর জিকার ক্ষেত্রে সেরকম ভাবে হয়ে ওঠেনি। ওকে, না এটা হ্যাঁ যেটা আমি বলছিলাম, তো ইবোলা কিন্তু একটা জায়গায় আমরা দেখছি রাশিয়াতেও একটা রিসার্চ হয়েছে, স্পুটনিক এসেছে, এবং ইউএস এর অনেকগুলো কোম্পানি ইউকেও করছে। তো এগুলোর মধ্যে তো একটা কি কোথাও কোনো ভ্যাকসিন নিয়ে তুমি অনেক রিসার্চ করেছো এতে, তো রাশিয়ান ভ্যাকসিনের কি অ্যাকসেপ্টেন্সি মার্কিন যুক্তরাষ্ট্রে অবভিয়াসলি অ্যাপ্রুভ তো হয়নি, সেটা আমরা জানি, কিন্তু কোথাও কি বিজ্ঞানীদের মূল, আমি বলছি যারা রিসার্চার, তারা তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গ্লোবাল রিসার্চার, তারা তো আর কোনো বর্ডার দেখে কাজ করেন না, তারা কোলাবোরেশন হয় জাপানের সঙ্গে আমেরিকার এক সায়েন্টিস্ট, বা মার্কিন যুক্তরাষ্ট্রের এক সায়েন্টিস্টের সঙ্গে, চীনে বসে থাকা এক সায়েন্টিস্টের। তো এই ধরনের এতে তুমি কি দেখেছো কখনো যে এই ধরনের রাশিয়ান ভ্যাকসিনের স্পুটনিকের অ্যাকসেপ্টেন্স কতটা পশ্চিমের, মানে তাদের যে বিজ্ঞানী মহলে আমি বলছি, অ্যাপ্রুভাল তো এখনো আসেনি? হ্যাঁ, সবকিছুই হচ্ছে মানে পদ্ধতিটা একটাই, আপনি যে দেশেই ভ্যাকসিন তৈরি করুন বা আপনার যেভাবেই হোক, যে ভ্যাকসিনের ডেটা আপনাকে একটা খুবই প্রেস্টিজিয়াস একটা জার্নালে সেটাকে সাবমিট করতে হবে, সেটা পিয়ার রিভিউর মাধ্যমে যাবে, তারপর সেটা পাবলিশড হবে। এই গামালেয়া ইনস্টিটিউটের স্পুটনিক 5 বা স্পুটনিক ভি যে ভ্যাকসিন বেরিয়েছে, তার রেজাল্ট দ্য ল্যান্ডসেটের মতো খুবই প্রেস্টিজিয়াস জার্নালে বেরিয়েছে। তার আগের মানে এই নয় যে হঠাৎ করে তারা ফেজ 3 রেজাল্ট বার করেছে, আপনার বিভিন্ন ফেজে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 রেজাল্ট বার করতে হবে এবং পাবলিশ করতে হবে। তারা পাবলিশ করেছে, ফলে এই এই এফিকেসি নিয়ে তেমন কোনো সন্দেহ নেই। কিছু সেফটি ফ্যাক্টর আছে যেটার জন্য ব্রাজিল রিসেন্টলি স্থগিতাদেশ জানিয়েছে স্পুটনিকের। এই পুরোপুরি হয়তো দুটো ডোজ আছে, তো দ্বিতীয় ডোজের ভাইরাসটা পুরোপুরি হয়তো নিউট্রালাইজ হয়নি, সেটা নিয়ে আরো গবেষণা চলছে, কিন্তু রেজাল্ট সন্দেহ করার কোনো কারণ নেই, ভালো ভালো জার্নালই বেরিয়েছে। আচ্ছা, বিশ্বজিতের কাছে এবার একটা প্রশ্ন, যে করিমুলের উপরও যে বইটা লিখেছে, অনেকদিন ধরে কাজ করেছে, অনেকদিন ধরে লিখেছে, এবং খুব ইনডেপথ রিসার্চ করেছে। তো করিমুল হকের যে কিছুটা তুমি খুব ব্রিফলি যদি বলতে পারো, যে করিমুল এই মুহূর্তে ওর যে কাজটা বাইক অ্যাম্বুলেন্সে, তার চেয়েও কিন্তু ও আরো নিজের কাজের এরিয়াটা যেটা, সেটা আরো বিস্তারিত করেছে, বহু লোককে হসপিটালে অ্যাডমিট হতে সাহায্য করছে। সেইটা যদি তুমি একটু ডেসক্রাইব করেন, মানে যেটা আমি বলতে চাই যে করিমুল হক ইজ নট অল অ্যাবাউট বাইক অ্যাম্বুলেন্স, হি ইজ লাইক ওয়ান ম্যান হেলথ কেয়ার সিস্টেম ইন নর্থ বেঙ্গল, আর ও যে এরিয়াতে থাকে, হ্যাঁ, প্রত্যন্ত চা বাগানের সেই এরিয়াতে। তো তুমি যদি করিমুলের ভূমিকাটা আর একটু বলতে পারো, ওর কন্ট্রিবিউশনটা অ্যাজ আ প্রাইভেট সিটিজেন, সেটা খুব ভালো হয়। হুম, এক্স্যাক্টলি। মানে করিমুল্লাহকে আমি সত্যি যত দেখেছি অবাক হয়ে গেছি। একজন প্রায় সো কল্ড, মানে 2-3 অব্দি পড়েছেন, সো কল্ড সেভাবে করে এডুকেটেড না, এরকম একটা মানুষ কিভাবে করে উনি মানে মানে উনি এত ইন্সপায়ারিং একজন মানে ক্যারেক্টার, যে জন্য আমি এই বইটা ফাইনালি মানে লিখেই ফেলি এত ব্যস্ততার মধ্যেও। এবং একটা বই লেখা সত্যি খুব ডিফিকাল্ট। মানে সত্যি কথা বলতে গেলে দুটো, মানে সেকেন্ড বইটাও আমি লিখেছি,
থার্ড বই অনেক সময় ভাবছি যে এখানে আবার লকডাউন সিচুয়েশন হয়েছে, সেকেন্ড বইটা আমি যেহেতু লকডাউনে লিখেছি, তো কিন্তু একটা বই লিখতে এতটা, যারা বই লিখেছে আমরা তিনজনই পাবলিশড অথার, তো আমরা জানি একটা বই লেখার পরে সত্যি মানে ওই একটা বই লেখার কথা ভাবার আগে ঢুকতেই মানে একটা টেনশন হয়। কিন্তু সেজন্য আমি এটাই বলতে চাই যে পরিমলদার বইটা কিন্তু আমার খুব মানে এনজয় করে লিখেছি, কারণ একটা মানুষ ওনার সবাই জানেন এই গল্পটা খুব, তাও আমি ছোট্ট করে বলে দিই যে আহ, ওনার মা হঠাৎ করে রাতে মারা মানে অসুস্থ হয়ে যান, উনি মানে অ্যাম্বুলেন্স খোঁজেন এবং অ্যাম্বুলেন্স পান না, এবং তারপরে ওনার মাকে চোখের সামনে হারাতে হয়, এবং তারপর উনি একটা মানে কাইন্ড অফ শপথ নিয়ে নেন যে না, আমাকে যেভাবেই হোক আমাকে এই যে অ্যাম্বুলেন্সের প্রবলেমটা এটা আমাকে দূর করতে হবে, এবং ধীরে ধীরে উনি বাইক নিয়ে খুব কষ্ট করে, একজন চা বাগানের লেবারার উনি, তো একজন লেবারার হয়ে কিভাবে করে উনি বাইক কিনেন খুব কষ্টে, বাড়িতে মানে খুব অভাব অনটনের মধ্যেও উনি টাকা জোগাড় করে বাইক কেনেন, এবং সেই বাইক দিয়ে উনি সার্ভিস দেওয়া শুরু করেন ফ্রিতে লোককে, যাতে অ্যাম্বুলেন্সের অভাবে আর একটা কেউ লোক না মারা যান। এবং তারপর করতে করতে উনি আস্তে আস্তে করে হসপিটালে যান, এবং হসপিটালে বলে যে এই রুগীকে তুমি বাড়িতে একটু চিকিৎসা দিয়ে দাও, তো ও আস্তে আস্তে করে উনি লোকালি বলতে গেলে ডাক্তারের ভূমিকা পালন করেন, কোনো সময় মানে নার্সের ভূমিকা পালন করেন, কোনো সময় ফার্মাসিস্টের ভূমিকা পালন করেন, এবং ওনার বাড়িতেই আস্তে আস্তে করে এই সিস্টেম গুলো ডেভেলপ করেন, এবং ধীরে ধীরে করে বাড়িতে বিভিন্ন ডাক্তারদের সঙ্গে ওনার পরিচয় হয়, এবং ডাক্তারদেরকে উনি ডাকেন ওনার বাড়ির ওই জায়গায়, ওখানে বিভিন্ন হেলথ ক্যাম্প করেন এবং লোককে সচেতনতার ক্যাম্প করেন, এবং ব্লাড ডোনেশন ক্যাম্প করেন, এবং এইভাবে করে করে করিমুলদার তারপরে আমার সাথে যখন পরিচয় হয় 2015-16, তারপরে করিমুল্লার সাথে আমারও কথা হতো, তখন করিমুল্লা জাস্ট প্ল্যান করছেন যে আমি আমি হসপিটাল একটা বানাবো আমার বাড়িতে। তো এবং করিমুল্লা চান যে উত্তরবঙ্গ খুব পিছিয়ে পড়া জায়গা, এবং পশ্চিমবঙ্গের যেমন আমাকে সবাই, আমরা যে কথাটা এখনই বললাম যে কলকাতা বাংলা বলতেই আমরা কলকাতা বুঝি, আমাকেও দিল্লি থেকে যখন বলতাম বাড়ি যাব সবাই বলতো কলকাতা যা রে হো, তাই বলতাম না, বাংলা মানেই কলকাতা না, এটা এটা একটা সাইকোলজিক্যাল একটা তৈরি করে দেওয়া হয়েছে, এবং হয়তো কলকাতার লোকরাও আমাদেরকে গ্রামের লোকই ভাবেন, তো সেটাতেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু হেলথ কেয়ারে এবং যে কোনো রকম সুবিধা সুযোগ সুবিধায় আমাদের একটা ছোট্ট কাজ করতেও কলকাতায় যেতে হয়। নর্থ বেঙ্গলে কিছুই সেভাবে করে আমাদের নেই, এবং আমার নর্থ বেঙ্গলের লোকরা বলেন যে কলকাতায় গিয়ে আমরা মানে কোথায় গিয়ে লোক যখন শোনে জলপাইগুড়ি কোচবিহার থেকে এসছে, তো কোথাও গিয়ে একটা বইমাতৃ সুলভ আহ, আচরণও আমাদের ফেস করতে হয়, যে যে ওদিক থেকে এসছেন মানে, এবং হেলথ কেয়ারের দিক থেকেও আমাদের মানে কথায় কথায় কলকাতা যেতে হয় যে কোনো ছোট ছোট চিকিৎসার জন্য। তো করিমুলদা কিন্তু এই জায়গাটায় করিমুলদা প্রথম উনি আমাকে বললেন যে না হসপিটাল বানাবো, এবং সত্যি কথা বলতে গেলে করিমুলদা খুব লাকি মানে ভালো কাজ অবশ্যই করেছেন, কিন্তু আমি এই জন্যই লাকি বলছি যে ভালো কাজ করা সত্ত্বেও অনেকে রিকগনিশন পান না। তো 2017-এ উনি যখন পদ্মশ্রী পেলেন, তার আগে তো লোকাল নিউজ পেপারে হতো, খবর হতো, তো করিমুলদা যখন পদ্মশ্রী পেলেন 2017 সালে, তখন তারপর থেকে আস্তে আস্তে করে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, লোক আসেন, লোক হেল্প করতে আসেন, এবং কিন্তু তার আগের জার্নিটা ভীষণ ডিফিকাল্ট ছিল। আমি বলছি যে একজন পড়াশোনা জানে না, একজনের কাছে টাকা পয়সা নেই, একজনের এই এই দুটো, যেটা মানে পড়াশোনা জানলেও কিছু স্ট্রেন চলে আসে, টাকা থাকলেও কিছু স্ট্রেন চলে আসে, বাট দুটোই নেই, কিছুই নেই, নিজের শিক্ষা কিছু নেই। তো সেরকম একজন মানুষ কিভাবে করে একটা অসাধারণ সংগ্রামের মানে একটা কাহিনী আমার এই বই, যদি আমি বললাম তো এটা যদি ফিকশন হিসেবেও দেখা হয়, একটা একটা যদি সত্যিকারের গল্প, আমি আই আই ট্রাই টু রাইট ইন এ ফিকশনাল ওয়ে, এটা যদি এটা ফিকশনের ভাবেও দেখা হয় না, তাহলে আমি বলবো যে এটা ফিকশন হিসেবে পড়া যেতে পারে। ইটস এ ট্রেমেন্ডাস ইন্সপিরেশনাল স্টোরি, যেই যেই ইন্সপিরেশনাল স্টোরিটা পড়লে, এবং আমার সত্যি কথা বলতে গেলে আমারও যখন কোনো কোনো কাজে যখন আমি বাধাপ্রাপ্ত হই বা ভাবি যে এটা পারবো না, ডিসপাইট হ্যাভিং সো মাচ রিসোর্সেস, তো এত রিসোর্স আমার কাছে থাকা সত্ত্বেও মানে করিমুল্লার সামনে আমার, করিমুল্লার কম্প্যারিজনে আমার অনেক বেশি, এবং সব লোকের কাছেই করিমুল্লার থেকে বেশি রিসোর্স আছে। তো আমি যখন কোথাও আটকে যাই আমি একটা কথাই ভাবি যে করিমুল্লা যদি পারে তাহলে আমরা সবাই পারি। তো করিমুল্লার বাড়িতে যারা গেছেন তারা জানেন যে উনি নিজে খুব মানে নিজে একজন খুব মানে কষ্ট করে থাকেন, কিন্তু হসপিটালটা পাকা একটা মানে কংক্রিট হসপিটাল বানাচ্ছে। তো এটা একটা ইন্সপিরেশনাল স্টোরি, এবং পরিমলদার স্টোরিটা
আরেকটা জায়গায় যে যে আমি বলবো যে আমরা সবসময় লোককে ব্লেম করতে পছন্দ করি, আমাদের আমাদের যে কোনো ফেলিয়ারের জন্য, আমাদের যে কোনো শর্ট কামিংস এর জন্য আমরা অন্যকে ব্লেম করি, রাষ্ট্রকে ব্লেম করি, আমরা সমাজকে ব্লেম করি, অন্য লোককে ব্লেম করি। কিন্তু আমরা দেখি না যে আমরা কিন্তু চাইলে নিজেরা নিজেরা আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি। যেমন ছোট্ট আমি উদাহরণ দিলাম যে এই যে আমরা সেকেন্ড ওয়েভের আগে আমরা গভর্নমেন্টকে ব্লেম করছি সবাই, ঠিক আছে, বাট আমি একটাই বলবো যে সেকেন্ড ওয়েভের আগে উই অলসো বিকেম কেয়ারলেস। আমরা কিন্তু কেয়ারলেস হয়ে গেছিলাম, আমরা কিন্তু মাস্ক পরা ছেড়ে দিয়েছিলাম, আমরা কিন্তু প্রোটেকশন নেওয়া ছেড়ে দিয়েছিলাম। এবং এখনো বলি যে আমাদের দেশে ডেমোক্রেসি কোনো কোনো সময় আমার মনে হয় যে আমাদের দেশের সব প্রবলেমেরই হয়তো মানে ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সলিউশন, এবং আমার মনে হয় না যে গভর্নমেন্টের মডেল যে আছে তার মধ্যে ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট, আর অল্টারনেট কিছু হয়তো বের হয়নি। বাট আমাদের দেশের মানে 90% প্রবলেম ইজ ডিউ টু ডেমোক্রেটিক্যাল সেট আপ। তো এবং যে কথাটা আমি বলতে চাই যে পরিমলদার এই গল্প থেকে আমরা এটাই শিখি যে যে কোনো কাজ অন্যকে ব্লেম না করে সেটা আমরা নিজেই যদি উদ্যোগটা নিই সেটা চেঞ্জ করার জন্য, সেই উদ্যোগটা আমার মনে হয় নিলে, আমরা সবাই যদি উদ্যোগ নিই তাহলে আমরা অনেক প্রবলেম সলভ করতে পারি। না, একেবারে সেটা এই অতিমারির যে দ্বিতীয় ঢেউটা এসেছে, সেকেন্ড ওয়েভ, সেখানে এটাই একটা বড় শিক্ষা। আর কিছু আমাদের প্রশ্ন যেটা অনির্বাণ একটু আগে এক্সপ্লেন করছিলেন খুব সুন্দরভাবে, যে ভ্যাকসিন নিয়ে তো একটি প্রশ্ন ওরকম এসেছে যে কিছু বুঝতে পারছি না, প্রি চেকিং কিছু হচ্ছে না, আহ, এতে সাধারণ মানুষ কি করে বুঝবে যে কার বডিতে ভ্যাকসিনের কি রিয়াকশন হবে? এই বিষয়ে আপনার কি মত? ফনা বৈদ্য তিনি প্রশ্নটা করেছেন যে মানুষ কি করে বুঝবে। আমি যেটুকু জানি অনির্বাণ ওটা এক্সপ্লেন করতে পারে যে কিছু ক্যাটাগরিজ অলরেডি কিন্তু দেওয়া রয়েছে গাইডলাইন্সে, যে আই থিঙ্ক প্রেগনেন্ট বা যাদের কোন রকম অ্যালার্জি কিছু কিছু আছে, হেলথ কন্ডিশনস আছে, তারা এগুলো নিতে পারবেন না। তো সেটা গাইডলাইন্স আছে, আমার মনে হয় আমাদের একটু পড়া দরকার ওই ব্যাপারগুলো ইন্ডিভিজুয়ালি ভ্যাকসিন নিতে যাওয়ার আগে, বা সরকারের তরফ থেকে অ্যাওয়ারনেস বাড়ানো উচিত। অনির্বাণ, এই প্রসঙ্গে যদি তুমি কিছু জাস্ট কয়েকটা অ্যাড করো, যে আমাদের লাস্ট কমেন্ট যেটা এসেছে সেটার উপর। ভ্যাকসিনের সাইড এফেক্ট খুবই, দুটো ভ্যাকসিনেরই সাইড এফেক্ট বা এদের অন্যান্য ভ্যাকসিনেরও সমস্ত ভ্যাকসিনেরই সাইড এফেক্ট আমি ফলো করছি। এই নিয়ে আমার টুইটার অ্যাকাউন্টেও আমি রেগুলার টুইট করি। কিছু এই রক্ত জমাট নিয়ে অনেকের ভয় আছে, এই ব্লাড ক্লট, বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকা জনসন এন্ড জনসনের ভ্যাকসিনের পর খুবই কম সংখ্যায় সেটা দেখা গেছে। সেটা বলা উচিত যে সেটা হচ্ছে 10 লাখের মধ্যে একজনের মধ্যে, যেটা আপনার এমনি কোভিড হলে তার থেকে আপনার ব্লাড ক্লটের সম্ভাবনা বেশি। এমনি যদি হৃদরোগে আপনি অ্যাসপ্রিনও রোজ নিয়ে থাকেন তার থেকে আপনার সম্ভাবনা বেশি। তা সত্ত্বেও বলা হয়েছে যে যারা 50-এর কম বয়সী মহিলারা ও কিছু কিছু দেশের মধ্যে, যেমন জার্মানি, নরওয়ে বা এই ইউএস এর মধ্যেও কিছুদিন পজ ছিল এই জনসন এন্ড জনসন ভ্যাকসিনটা, এখন পজটা তুলে দেওয়া হয়েছে। যেটা বলা হয়েছে যে আপনার যদি কম বয়সে 50-এর কম এবং মহিলা, তাহলে আপনার যদি সুযোগ থাকে আপনি অন্য ভ্যাকসিন নিয়েও দেখতে পারেন। এটা হচ্ছে মানে রিস্ক প্রোফাইল, এছাড়া সেরকম আলাদা করে কিছু রিস্ক নেই। আর যেটা অ্যাডভার্স এফেক্টস হয় সেটা সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যে হবে। প্রথম ভ্যাকসিন নেওয়ার পর হয়, দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার পর একটু বেশি হয়। সেটা আপনার অল্প কাঁপুনি হতে দিতে পারে, জ্বর হতে পারে, গা হাত পা ব্যথা, হাত যে জায়গায় হাতে আপনার কাছে ভ্যাকসিনটা নেওয়া হয়েছে সেখানে একটু একটু যন্ত্রণা হতে পারে। কিন্তু এই নয়, এটা একটু গুজব রটে গেছে যে ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকের নাকি ভ্যাকসিনের জন্য কোভিড হচ্ছে। সেটা একেবারেই ভুল তথ্য। ভ্যাকসিনের জন্য আপনার কোভিড হবে না। যদি আপনার ভ্যাকসিন নেওয়ার সাথে সাথে এবং তার কিছুদিনের মধ্যে যদি আপনার কোভিড হয়ে যায়, এমন হতে পারে যে আপনি আগে কোনো জায়গা থেকে সেটা সংক্রমণটা ঘটেছে, বা সেই দিন আপনি হয়তো গেছেন, আপনি সতর্ক ছিলেন না, অন্য কারো থেকে আপনার হয়তো সেটা এসে গেছে। কিন্তু ভ্যাকসিন থেকে আপনার কোনোভাবেই করোনা ভাইরাস আসবে না, কোভিড হবে না। একটার মধ্যে তো করোনা ভাইরাস নেই, যেটা কোভিশিল্ড, আর অন্যটাতে সেটা ইনঅ্যাক্টিভেট করা হয়েছে ভাইরাসটাকে, মানে একেবারেই দেখা হয়েছে ফরমালিন এবং অন্যান্য যে সাবস্টেন্স গুলো ইউজ করা হয় ইনঅ্যাক্টিভেট করে, সম্পূর্ণভাবে ইনঅ্যাক্টিভেট করা হয়েছে। ফলে আপনার সে ভয়টা আপনার থাকা উচিত নয়। যে মাইনর সাইড এফেক্টস গুলো দেয় সেগুলো 24 থেকে 48 ঘন্টার মধ্যে চলে যাবে। তার মধ্যে সব থেকে সিভিয়ার হচ্ছে জ্বর আর কি। আমার অনেকেরই 101, 102 জ্বর হয়ে থাকে।
জ্বর, কিছু ওকে, গায়ে না খুব ব্যথা সুন্দর এক্সপ্লেন করলেন। হ্যাঁ, এবার একটা আমি দেখছি যে আহ, আমাদের সেটা দেখছি, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখেছিলাম যে কি সিভিয়ারিটি ছিল কেসেসে, কত লোক সংক্রামিত হচ্ছেন। অবভিয়াসলি সেই সময় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ছিল। আমি আর রাজনীতি আলোচনা করছি না, কিন্তু তারও একটা ভূমিকা ছিল সেখানে, ঠিকঠাক অ্যাওয়ারনেস হয়নি, ভুল বরঞ্চ মিথ্যে গুজব ছড়ানো হচ্ছিল। তো সেই সময়টাতে সেইখান থেকে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাফটা একেবারে ঝপ করে নেমে যায়, এবং এখন যেটা আপনি বলছেন মোটামুটি সবকিছু নর্মাল হয়ে গেছে। এটা কি করে সম্ভব হল? কারণ ভারত এই মুহূর্তে দ্বিতীয় ওয়েভ চলছে, আমরা চাই যে এটা যত তাড়াতাড়ি হ্যাঁ। গ্রাফটা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেই নামুক। এটা কি করে সম্ভব হয়েছিল? দুর্ঘটনাক্রমে, দুর্ঘটনা চক্রে কিছু কিছু মানুষের অলরেডি হয়ে গেছে রোগটা, সেটা আপনি ধরে নিন পুরো 15 থেকে 20% কিংবা তার থেকে বেশি তো হতেই পারে এই দেশে মানুষের যাদের রোগ হয়ে গেছে কিছু, যেটা আপনি বললেন আগে যে কিছু মানুষ মারাও গেছে। আরেকটা হয়েছে যে এখানে প্রায় 50%-এর কাছাকাছি মানুষের একটা ভ্যাকসিন ডোজ অলরেডি হয়ে গেছে, আর 30% মানুষের কাছাকাছি দুটো ডোজ হয়ে গেছে। ফলে তারা তো সম্পূর্ণভাবে সুরক্ষিত, আর কিছু কিছু মানুষ মানে অনেকটাই সুরক্ষিত এই এই ভ্যাকসিন পেয়ে। তো সেটা তো আমাদের মতো ভারতবর্ষের মতো দেশে যেখানে এত জনসংখ্যা, সেখানে তো একটু সময় লাগবেই সেটা হতে। তো এই এই দুটো কারণে কিছু লোক অসুস্থ হয়ে সুস্থ হয়ে উঠেছেন, আর অনেক মানুষ দেশে অলরেডি ভ্যাকসিন পেয়ে গেছে। আর একটা প্রশ্ন আবার, মানে শেষের দিকে আমরা এসে গেছি, তাতে প্রশ্নটা করতে চাই যে এই যে বইটা বিশ্বজিতের ক্ষেত্রে আমি বলবো, মানে আমি কোনোভাবেই কিছু ছোট করছি না, এক একজনের ভূমিকাটা এক রকম। বিশ্বজিৎ একটি জীবনী লিখেছে, একটা জীবনী লেখার তার কিছু চ্যালেঞ্জেস আছে, একটা মানুষের জীবনের কিছু ঘটনাকে, সেটাকে সমস্ত ইনফরমেশন গুলো প্যালেটেবল করে শুধু না, সেটা একটা ন্যারেটিভ আছে, একটা ভিজুয়ালাইজ করতে পারে যাতে রিডাররা, সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। অনির্বাণ, তোমার ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা আমার মনে হয় ছিল যে একটা পুরোপুরি আপাদ মস্তক একটা সাইন্টিফিক বিজ্ঞান ভিত্তিক একটি, মানে যেগুলো আমরা মানে সবাই তো আর বিজ্ঞানের ছাত্র নয় উচ্চ, মানে আমি যে কলেজ লেভেলে, সেক্ষেত্রে এই ধরনের একটা বিজ্ঞানের ছাত্র হলেও আমিও যেমন বিজ্ঞানের স্নাতক ছিলাম, কিন্তু তা সত্ত্বেও অনেক কিছু বুঝতে সময় লাগে। তুমি এই ল্যান্ডসেটের যে এই কঠিন গভীর যেসব মানে আলোচনা ফাইন্ডিংস, এগুলোকে তুমি এত সহজ সুন্দর সাবলীল ভাবে সাধারণ পাঠকের কাছে, আমি বলতে পারি স্টিফেন হকিং যেমন লিখেছিলেন ব্রিফ হিস্ট্রি অফ টাইম, তাতে একটা ফর্মুলা তিনি শুধু বিজ্ঞানের ফর্মুলা ইউজ করেছিলেন, E=mc²। তাছাড়া আর কোনো ফর্মুলা ছিল না, কিন্তু লোকের কাছে বিজ্ঞানটা কতটা সহজবোধ্য হয়েছিল। তো তোমার ক্ষেত্রে এই বইটা, সেই চ্যালেঞ্জটা তুমি কি করে নিলে, যে একটা কঠিন একটা সাইন্টিফিক, তুমি নিজে একজন বিজ্ঞানী, সে এত মানে ভারী গুরুগম্ভীর যে বিজ্ঞানের তথ্য তত্ত্ব, সেগুলোকে একটা বই হিসাবে নিলে, তো সেটা তুমি সেই চ্যালেঞ্জটা কি করে তুমি অ্যাকসেপ্ট করলে এবং সেটাকে কি করে এক্সিকিউট করলে? কতটা সফল হয়েছি সেটা পাঠকই বলতে পারবেন এটাতে, কিন্তু আমার কখনোই উদ্দেশ্য ছিল না যে একটা খুব স্পেশালাইজড বই হবে। কারণ যেটা যেটা আমরা জানি যারা পেপার পড়ি রোজ, সায়েন্টিফিক পেপার, 1 লাখের উপর বেশি পেপার আছে, আমাদের কোনো তথ্যের প্রয়োজন নেই। আমি যে কোনো মুহূর্তে খুললেই এখন অনেক তথ্য পেয়ে যাব করোনা ভাইরাসের উপরে, ডেইলি বেসিসে আমি সম্পূর্ণ পড়েও উঠতে পারি না যে কতটা তথ্য আছে। কিন্তু জনসাধারণের জন্য আমি একটা বই লিখতে চেয়েছিলাম, এবং সাধারণভাবে আমাদের দেশে যেভাবে বিজ্ঞান পড়ানো হয় ঠিক সেভাবে নয়ও, যে শুধু তথ্য একদিকে ছুঁড়ে দেওয়া যে এই এই নিন আপনি অনেকগুলো তথ্য নিন, যে কেন ভাইরাস কোথা থেকে আসে, কিভাবে সংক্রমণ হয়, কিভাবে রোগ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন কিভাবে। তো সেটা আমি সেইভাবে শুরু করেছিলাম, আর সেটাই আমার উদ্দেশ্য ছিল। যে তার জন্য অনেক কিছু বাদও দিতে হয়েছে, যে জিনিসটা হয়তো একজন চিকিৎসক বা বিজ্ঞানীর ক্ষেত্রে যেটা খুবই ইন্টারেস্টিং লাগতে পারে, তো জনসাধারণের ক্ষেত্রে সেটা জানা দরকার নেই, সেই তথ্যগুলো বাদ দিচ্ছি। তো কতটা সফল হয়েছি আমি বলতে পারবো না, কিন্তু সেটাই চেষ্টা ছিল। আমি একেবারেই লিখতে মানে যেটা যেটা কথা, আমি একটা পপুলার সায়েন্স বই লিখতে চেয়েছি, আমি একটা খুব টেকনিক্যাল বই একদমই লিখতে চাইনি।
ওকে, একটা প্রশ্ন এসেছে, প্রসেনজিৎ দত্ত করেছেন, স্ক্রিনেও আছে। কোভ্যাক্সিন কোভিশিল্ড ম্যাক্সিমাম কতদিন পর্যন্ত প্রোটেকশন দিতে পারে যদি বলেন? অনির্বাণের কাছে আমি চলে যাব। ভালো প্রশ্ন। আহ, এগুলো পরের দিকে সব রিলিজ হয়েছে। এই ভ্যাকসিন গুলো, আগের ভ্যাকসিন গুলো, প্রথমে যে ফার্স্ট অ্যাপ্রুভড ভ্যাকসিন হচ্ছে ফাইজারের ভ্যাকসিনটা, ইমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেয়েছিল। নোভাভ্যাক্সও সেই সময়, সাইনোভ্যাক, মডার্না। আর যারা এমনি ইনফেক্টেড হয়েছেন, নর্মালি ইনফেক্টেড হয়েছেন, তাদের থেকেও আমরা কিছুটা ইনফরমেশন পেতে পারি। এখন কোনো ভ্যাকসিনই কিন্তু 8 মাস, 6 থেকে 8 মাসের বেশি কোনো মানুষ পেয়েছেন ট্রায়ালের আগে সেরকম নয়। মানে এই তো ভ্যাকসিন গুলো, রোগটাই তো হয়েছে 15 মাস, ভ্যাকসিন তৈরি হয়েছে, তারপর ভ্যাকসিন পেয়েছেন লোক। তো সেটা একটা তথ্য আমরা সেখান থেকে পেতে পারি যে এতদিন ধরে যারা ভ্যাকসিন পেয়েছেন তাদের মধ্যে যেটাকে বলে ব্রেক থ্রু ইনফেকশন, সেটা হয়নি। এখন সেটা যত আপনি এগিয়ে যাবেন, যে যত নতুন ভ্যাকসিন অ্যাপ্রুভ হচ্ছে, তার ক্ষেত্রে সময়টা আরো কম থাকবে। কোভিশিল্ডের আমরা বেশি জানি, কারণ অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ড আগে অ্যাপ্রুভ হয়েছে। কোভ্যাক্সিনটা জানুয়ারি, মানে ফলে কোভ্যাক্সিনের তো তথ্য বেশি নেই আমাদের। আমাদের যে ডেটা আছে সেটা তো মাত্র 2-3 মাসের ডেটা আছে। সেটা থেকে যেটা জানা যাচ্ছে যে কিছুটা হলেও সেটা সুরক্ষা পাওয়া যাচ্ছে, কিছুটা ইমিউনিটি পাওয়া যাচ্ছে। অন্যান্য করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখা গেছে, সেটা থেকে আমরা একটা কিছু অনুমান করতে পারি এই নতুন করোনা ভাইরাসের কতদিন প্রোটেকশন পাওয়া যেতে পারে একবার রোগ হয়ে যাওয়ার পর। সেই করোনা ভাইরাসের কিন্তু কোনো ভ্যাকসিন ছিল না। সেটা থেকে অনুমান করা হয়েছে যে 1 বছর বা 2 বছর হয়তো সেটা থেকে সুরক্ষিত থাকা যেতে পারে। এর মধ্যে আবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে নতুন ভ্যারিয়েন্ট গুলো বেরিয়েছে, ইমিউন এসকেপ ভ্যারিয়েন্ট, যেমন আপনার দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট, ব্রাজিলের ভ্যারিয়েন্ট বা ভারতের ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টের প্রভাব এবং তার সংক্রমণের ফলে কতখানি ভ্যাকসিনের এফিকেসি বা এফেক্টিভনেসটা কমবে, সেটা একটা দেখার বিষয় আছে। এখনো পর্যন্ত যেটা ভালো তথ্য পাওয়া গেছে, একদম রিসেন্ট তথ্য পাওয়া গেছে, যে এই ইন্ডিয়ার যে ডাবল মিউটেন্ট ভ্যারিয়েন্ট, এটার বিপক্ষে কিন্তু অ্যান্টিবডি নিউট্রালাইজ করছে এখনো। মানে রিসেন্ট যেটা গতকাল এবং গত পরশুরই ডেটা, এবং একদম রিসেন্ট ডেটা, পাবলিশও হয়নি, জাস্ট রিলিজ হয়েছে, যে ওটা ওই ভ্যারিয়েন্টটা সংক্রমণ বেশি হতে পারে, কিন্তু ওটা ইমিউন এসকেপ ভ্যারিয়েন্ট নয়। কিন্তু তাও আমাদের সতর্ক থাকতে হবে। আপনার প্রশ্নের সরাসরি আমি উত্তর দিলাম না, কারণ সরাসরি উত্তর জানা নেই, কিন্তু আমি বিভিন্ন ব্যাপারগুলো জানিয়ে রাখলাম। আমার অনুমান যে এই ভ্যারিয়েন্টের কি হবে আমি জানি না, আমার অনুমান যে কিছুটা হলেও ইমিউনিটি আপনার 1 বছর মতো থাকতে পারে। আর ইমিউনিটি মানে এই নয় যে আলোর সুইচের মতো যে অন অফ হয়ে গেল, কিছুটা আপনার সেটা থাকবেই একদম। হ্যাঁ, মানে উনি যেটা জানতে চাইছেন পরিষ্কারভাবে, সাধারণ মানুষ যেটা জানতে চাইছেন, যে আমার সেকেন্ড ডোজটা এপ্রিলের 28 তারিখ হলো, এবার আমি কতদিন অবধি এই যে সেকেন্ড ডোজের পরে আমাকে কি আবার বুস্টার ডোজ নিতে হবে, এরকম শুনতে পাচ্ছি। বুস্টার ডোজ তো তৈরি হয়নি, আর যেটা হবে সেটা আপনি ভবিষ্যতে ভাববেন। এখন আপনি নিন, মানে হচ্ছে তো, আপনি আপাতত নিয়ে থাকুন, আপনার হাতের মধ্যে যেটা আছে সেটা আপনি করতে পারেন। আমি সবাইকে সেটা বলি, বেশি চিন্তা করে লাভ নেই। আমাদের আসলে সবকিছু অ্যাকচুয়ালি ইনফরমেশন নিয়ে মাথা দিয়ে আমাদের সবাই ঘেঁটে যায়, যে এরপর কি হবে, আবার যদি এটা আসে, আবার ভ্যারিয়েন্ট আসে, আবার আমিও সেটা একটু তার মধ্যে ভুগি। আপনি সেটা নিন, 2 সপ্তাহ অপেক্ষা করুন, তারপর সতর্কভাবে থাকুন। যদি নতুন বিজ্ঞান বেরোয় যে কিছু ভ্যারিয়েন্ট আছে যার ফলে হচ্ছে না, ভ্যাকসিন কাজ হচ্ছে না, তো বিজ্ঞানীরা তো কাজ করছেন, বুস্টার দেবেন। এই মুহূর্তে কোনো বুস্টার নেই কোনো ভ্যারিয়েন্টের। না না, খুব সুন্দর ভাবে আপনি সুচারুভাবে বিশ্লেষণ করলেন। এবার বিশ্বজিৎ, অনির্বাণের যদি বিশ্বজিতের কাছে কোনো প্রশ্ন থাকে করতে পারেন বিশ্বজিৎ যদি, কারণ আমরা আলোচনার প্রায় শেষে, 1 ঘন্টা হয়ে গেল আমাদের। অনেকেই শুনেছেন, দেখেছেন, প্রশ্নও করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমরা চাইছি যেটা এই পডকাস্টের মাধ্যমে বাংলায় আমাদের এই ধরনের আলোচনা খুব কম হয়, যেটা হয় ডাক্তারদের সাথেই হয়, সেটা তো খুবই সেটা স্বাভাবিক। কিন্তু তার বাইরেও একটা পৃথিবী আছে যেখানে আমরা অনেক বিষয়ে অনেক ইউজফুল, যেগুলো কার্যকরী অনেক কিছু আমরা ডিসকাস করতে হয়। সেই জন্যই আজকের এই ডিসকাশন। আর বিশ্বজিৎকে আমি সেই জন্যই বললাম, বিশ্বজিৎ অনির্বাণকে প্রশ্ন করতে পারেন বা অনির্বাণও করতে পারেন। যে তার আগে আমার শেষ প্রশ্ন বিশ্বজিৎকে, যে তুমি করিমুল একজন সমাজসেবী, তার উপর বই লিখেছো, এবং
তুমি নিজেও অনেক সমাজসেবায় যুক্ত, তো এই মুহূর্তে সেকেন্ড ওয়েভে তোমার কি মনে হচ্ছে আমরা কি করে আমাদের রাজ্যের লোক বা দেশের লোক কি করে একে অপরের পাশে দাঁড়াতে পারি, কি কি ভাবে আর কিভাবে সেটা তুমি ভালো জানো, তুমি অনেকদিন ধরেই এই ধরনের কাজে সমাজ সেবায় যুক্ত আছো, আর করিমুলকে দেখে তো তুমি অনেক ইন্সপিরেশন পেয়েছো, সেটা যদি বলো, এবং তারপরে তুমি অনির্বাণকে প্রশ্ন করতে পারো বা অনির্বাণ প্রশ্ন করতে পারো। আমার প্রশ্ন শেষ করছি, সে আমরা শেষের দিকেই আছি এই ডিসকাশনের। ফার্স্ট হলো যে যেটা সবাইকে অনুরোধ করতে চাই যে নিজেরা প্রোটেকশন নিন, সেটাই সবচেয়ে বড় আমার মনে হয় হেল্প হবে। যে নিজেরাই যদি আমরা প্রোটেকশন নিই, যদি কারণ আমি আমি যখন ইনফেক্টেড হলাম, আমি যদি কেয়ারলেস হই তাহলে আই ক্যান স্প্রেড ইট টু মেনি পিপল। তো সেটা আমি সবাইকে রিকোয়েস্ট করব যে কারণ অনেকে মানে বিনা কারণে বেরোনোর কোনো দরকার নেই। যদি আপনাকে একান্তই যেতে হয়, রুজি রোজগারের প্রশ্ন থেকে যতটুকু গভর্নমেন্ট অ্যালাউ করছে তার মধ্যে আমাদের কাজ করতে হবে। কিন্তু বিনা কারণে একটু ঘুরতে চলে গেলাম, আড্ডা মারতে চলে গেলাম, আমার মনে হয় কিছুদিন ফার্স্ট ওয়েভে যে আমরা বন্ধ রেখেছিলাম সেখানে তো স্ট্রিক্ট ল ছিল, এখনো স্ট্রিক্ট আর হয়নি এত লকডাউন, বাট স্টিল মানে যদি সম্ভব হয় কিছুটা বাড়িতে থাকুন, কারণ আপনি ইনফেকশন নিয়ে আসলে আপনার পরিবারকেও আপনি ইনফেক্ট করতে পারেন, আপনার বাচ্চাকে আপনি ইনফেক্ট করতে পারেন। আর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা লাস্ট ইয়ারেও মানে ইন্ডিয়াতে, আমি বললাম না, ইন্ডিয়াতে গভর্নমেন্ট যে রোল প্লে করেছে তার থেকে বড় রোল প্লে করেছে সাধারণ মানুষ, এবং যেভাবে করে সোশ্যাল মিডিয়া একটা খুব বড় বড় রোল প্লে করেছিল লাস্ট ইয়ারও এবারও। আমি বলছি যে এটা যদি এই এই সোশ্যাল মিডিয়ার 10 বছর আগেও হতো ইন্ডিয়াতে বা ওয়ার্ল্ডে, তাহলেও কিন্তু এই অভূতপূর্বভাবে এত বড় একটা লকডাউন হলো, এত তাড়াতাড়ি একটা লকডাউন হলো ইন্ডিয়াতে, এবং এত গরিব মানুষ, এত মাইগ্রেন্ট লেবারার, বাট সেভাবে কিন্তু আমি জানি না, আমি সংখ্যায় তর্কে যাচ্ছি না যে একজন দুজন মারা যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু কিন্তু সেভাবে করে কোনো কিন্তু লোক না খেয়ে মরেনি। কারণ কোথাও গিয়ে কেউ ফেসবুকে দেখেছে, কোথাও গিয়ে কেউ টুইটারে দেখেছে, কোথাও গিয়ে কিছু খবর এসছে। তো এরকম এরকম একটা ইনফরমেশনের ওয়ার্ল্ডে আমরা থাকি, যেখানে ইনফরমেশনটা সত্যি আজকে কোনো চ্যালেঞ্জ না, এবং প্রচুর স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষ, আমি আমি এমন মানুষকেও দেখেছি যে সাধারণভাবে যারা নিজেদের নিয়েই ব্যস্ত থাকেন, তারাও কিন্তু লাস্ট ইয়ারে এসছিলেন সামনে, এবং এসে কিন্তু তারা মানুষকে একে অপরকে হেল্প করেছেন। এবং আমার মনে হয় যে এবারও কিন্তু সেটা শুরু হয়েছে অলরেডি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে দেখতে পাচ্ছি যে তারা তারা অক্সিজেনের সরবরাহের ইনফরমেশন দিচ্ছে, লোকের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে, লোকের বাড়িকে লোকের বাড়িতে যাদের সমস্যা হচ্ছে তাদেরকে ডাক্তারদের পরামর্শ দেওয়া, বিভিন্নভাবে ওষুধ পৌঁছে দেওয়া, হেল্প করছে। কিন্তু যেটা আমার সবচেয়ে খারাপ লাগছে, মানে আমরা যাতে আর কোনো দায়িত্ব জ্ঞানহীন কাজ না করি, এবং আমাদের যেমন কালকে নির্বাচন ছিল, তারপরে আহ এখন বিভিন্ন জটলা করে বিভিন্ন অনুষ্ঠান করে আমরা যাতে সেই সেই মানে জায়গাটাকে আরো খারাপ করে না দিই, এটাই সবচেয়ে বড় আমার মনে হয় হবে। আর আমরা স্বেচ্ছাসেবী সংস্থা প্রচুর লাস্ট ইয়ারে কাজ করেছি, এবছরও আমরা প্রচুর কাজ করছি, কেউ সামনে থেকে কেউ পেছন থেকে, বিভিন্ন লোক বিভিন্ন ভাবে, মানে ইভেন এরকম হয়েছে যে রাজস্থানে কোচবিহারের লোক না খেয়ে পেয়ে ওরা ওখানে বসে আছে, আমরা এখান থেকে সাহায্য পাঠিয়েছি, টাকা পাঠিয়েছি। তো এবার মাইগ্রেন্ট লেবারের সমস্যাটা সেভাবে এখনো শুরু হয়নি, কারণ ওইভাবে নেশন ওয়াইড লকডাউন স্টার্ট হয়নি, বাট লোকাল লেভেলে কিন্তু প্রচুর স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু কাজ শুরু করেছে। সেটা দিল্লিতে গুরুদ্বারাগুলো এবার যে রোল প্লে করছে সেটা অসাধারণ, এবং অনেক স্বেচ্ছাসেবী সংস্থা করছে, যে আমার মনে হয় যে এটার জন্য এই যে সোশ্যাল মিডিয়া একটা বড় রোল প্লে করেছে। এবং কোনো কোনো সময়ে যখন আমরা দেখলে অনেক কিছু ফিল করতে পারি, সেই ছবিগুলো যখন দেখছি, মানুষের কষ্টের ছবিগুলো দেখছি, এগুলো একটা টেনশনও বাড়াচ্ছে। আবার কিন্তু এমন লোককে আমি দেখেছি যারা এমনি সময় কিছু কাজ করে না কারোর জন্য, মানে এগিয়েও যায় না, বাট এই সময় করছেন, এগিয়ে আসছে। তো এটা একটা ভালো ইয়ে। এবং ইন্ডিয়াতে আমার মনে হয় যে করিমুল্লাহ যেটা বইটা যেটা আমি লিখেছি, যে মানুষের জায়গায় মানুষের জন্য কাজ করা, মানুষের জন্য, এবং এটাই আমার মনে হয় প্রত্যেক ধর্ম, প্রত্যেক মানে মানবতা বাদ যেটাকে বলি, সেটাই শেখায় যে সবার জন্য কাজ করা। কারণ এই যে এত ডাক্তার নার্স নিজের জীবন বিপন্ন করে কাজ করছেন, এবং এত সায়েন্টিস্ট রিসার্চ করছেন, সবাই তো মানুষের ভালোর জন্যই করছেন। তো আমার মনে হয় যে আমরা এই বাধাও কাটিয়ে উঠবো উইথ দ্য হেল্প অফ পিপল অ্যান্ড যেই হিউম্যানিটি আমি দেখতে পাচ্ছি, আমার তো সত্যি আমাকে আশার আলো জাগায়।
অনির্বাণ কিছু যদি আপনার বলার থাকে এই ব্যাপারে, কিন্তু একটা বিষয় ঠিকই যে আমরা আমার নিজের কোভিড হয়েছে, ইউএই তে গিয়ে হয়েছে, দুবাই, সেখানকার সরকার কিন্তু ফ্রি অফ কস্ট সমস্ত তাদের লোকেরা, যে সংখ্যা কম সেখানে লোকজনের, এবং তাদের সরকারের একটা পয়সারও একটা ব্যাপার আছে, তারা অনেক ধনী দেশ, তো ফ্রি ট্রিটমেন্ট করেছে। কিন্তু আমি এটাই সবাইকে বলতে চাই যে কোভিডে আপনারা সাবধানে থাকুন, বেরোবেন না বাড়ি থেকে, নিজেদের মানে সচেতনতা এবং সাবধানতা বজায় রাখুন। একটা ছোট মিস্টেক কিন্তু আপনাকে কোভিড আনতে পারে। কোভিড যেটা হচ্ছে, এটা সবচেয়ে যেটা সমস্যা হচ্ছে যে 8-10টা রোগের চেয়ে আমি যেটা মনে হচ্ছে, কলেরা, যক্ষা, তাতে এক ধরনের শারীরিক অসুস্থতা হয়, কিন্তু কোভিডের যে কোনো রকমের হয়, কোভিডের যে কোনো এক্সটেন্টে হয়। আর একটা আমি সম্প্রতি আমাদের প্রত্যেকেরই চেনা জানা অনেক লোকের মৃত্যু হয়েছে, প্রচুর আমাদের প্রত্যেকেরই, আমি জানি 3জনেরই চেনা জানা অনেকেরই মৃত্যু হয়েছে বা অনেকে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কিন্তু সেক্ষেত্রে আমি একটা বৈশিষ্ট্য দেখেছি অনির্বাণ, এটাও যদি আপনি একটু বিশ্লেষণ করেন বা বলতে পারেন, সেটা হচ্ছে যে 7 দিন কোভিডে আইসোলেশনে থেকে সুস্থ হয়ে গেছেন, তার মনে হচ্ছে যে জ্বর চলে গেছে, সর্দি কাশি চলে গেছে, কিন্তু তারপরে 8ম দিনে আউট অফ নোয়ার, কারোর হসপিটালে, কারোর হোম আইসোলেশনে সুস্থ হয়ে যাওয়ার পরে বলছেন ফোন করে যে সুস্থ হয়ে গেছে, পরের দিন মৃত্যু হয়েছে। এটাও সুতরাং মানে এটা খুব আমাদের হ্যাঁ, এটা এটা সবারই কোয়েশ্চেন, আমার মনে হয় এটা অনেকেই সহমত হবে। হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া, আমাদের মানে ওই জি নিউজের কলিগ এখন রাস্তাকে ছিলেন, রোহিত সারদানা, একদম হেলথি 42 ইয়ার্স এর, হঠাৎ করে মানে ভালো থাকতে থাকতে হঠাৎ করে কোলাপস করে যাচ্ছে। এবার এটা বেশি হচ্ছে, এটার কারণ একটু যদি ব্যাখ্যা করেন। হ্যাঁ, এটার আমি উত্তর দেবো। তার আগে আমি বলবো যে যেটা আমি আগেই বললাম, যে এটা সত্যি যে মহামারী যে কোনো একটা মানুষের চেয়ে অনেক বেশি বড়। ফলে আপনার মনে হবে আপনি রাতে ঘুম চলে যাবে দুশ্চিন্তায়, নিজের স্বাভাবিক মানুষ, কার কি কখন ঘটে যাবে সে নিয়ে সমস্ত মানুষেরই চিন্তা আছে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি দুশ্চিন্তাটাকে একদম, দুশ্চিন্তার মধ্যে থেকে যা আপনি কিছু করতে পারছেন না সেরকম একটা আপনি থাকবেন না। আপনি যখন দেখছেন যে এত মানুষ এত কষ্টে আছে, সমস্ত রকমের তাদের সমস্যা হচ্ছে, আপনি ছোট কিছু যদি করতে পারেন কারোর সাহায্যে, সেটা মনে করবেন না যে আমি সবার জন্য কিছু করতে পারছি না বলে কারোর জন্য কিছু করবো না। ছোট হলেও একটা কিছু করুন, আপনি নিজেকে সুরক্ষিত রাখার জন্যও করুন, আর অন্যের সাহায্যে এই সময় যখন সমস্ত মানুষ এটার ভেতর দিয়ে যাচ্ছে। কারণ এটা আমিও এটা ফিল করি মাঝে মধ্যে, যে এত কিছুর মধ্যে যখন এত কিছু হচ্ছে তখন কোনো কিছু করেই বা লাভটা কি, কিন্তু সেটার কথা নয়। ছোট হলেও একটা আমরা কিছু করতে পারি, একটা ছোট সাহায্যের মাধ্যমেও কিছু মানুষকে সাহায্য করতে পারি। আর যেটা প্রশ্নটা, যেটা খুব একটু টেকনিক্যাল কোয়েশ্চেন, যে মানুষ প্রথমের দিকে মনে হচ্ছে সুস্থ হয়ে যাচ্ছে, তারপর কেন এটা হচ্ছে, তো শুভম এটার ফার্স্টের দিকে একটা ভালো ব্যাখ্যা দিয়ে শুরু করলো। সেটা হচ্ছে যে এই কোভিড-19 একটা এমন একটা রোগ যেটা একটা হেটেরোজেনিয়াস রোগ। প্রথমে আপনার এটা বিশেষ বলা যাবে না, খুব সংক্ষেপে বলছি, পরে অন্য সময় বলা যেতে পারে। পরে ফার্স্টে যখন রোগটা আসে সেটা হচ্ছে অনেকের মধ্যে সেটা ইনফেকশনটা নাকের মধ্যে থাকে, সেই ফার্স্ট স্টেজটা, এবং অনেকে সেই ক্ষেত্রে থাকে মানে এসিমটোম্যাটিক বা হালকা একটু সর্দি কাশির মতো, বাচ্চাদের বিশেষ করে সেই স্টেজ পর্যন্ত থেকে তারা সুস্থ হয়ে যায়। সংক্রমণের স্টেজটা কিন্তু সেইটাই, যখন ফার্স্টের দিকে নাকে বা গলার মধ্যে ভাইরাসটা আছে। দ্বিতীয় স্টেজ যেটা, সেটাও ভাইরাসের স্টেজ, ভাইরামিক স্টেজ, ভাইরাসটা তখন নিচে নেমে যায় ফুসফুসের মধ্যে, তখন সেটা কিন্তু যেটা ধরা যাচ্ছে, মানে সিটি স্ক্যানে ধরা যাচ্ছে বা রেমডেসিভির যখন দেওয়া হচ্ছে সেই স্টেজটাতে, সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ। স্টেজটা তখন বুকের মধ্যে চলে গেছে, ভাইরাসটা বুকের মধ্যে অ্যাটাক করেছে, এবং তখন মানে শ্বাসকষ্ট, কাশি, বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে, সেটা সেকেন্ড স্টেজ। সবাই যে সেকেন্ড স্টেজ হবে সেটা নয়। ফার্স্ট স্টেজ নাকে এবং মুখে, সেকেন্ড স্টেজ বুকের মধ্যে গেল, শ্বাসকষ্ট হচ্ছে, অনেকে সেই সময় ঘ্রাণ শক্তিও হারিয়ে যায়, লুজ মোশন হয়, কিছু অন্যান্য সাইড এফেক্টস আছে। থার্ড স্টেজ যেটা ভয়াবহ স্টেজ, আপনার হয়তো ভাইরাস সেই সময় ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনার নিজের ইমিউন সিস্টেম আর ইনফ্লামেশন তখন অ্যাটাক করছে, মানে আপনার ইমিউন সিস্টেমের এফেক্টের ফলে তখন আপনার মাল্টিপল অর্গান ফেলিয়ার হতে পারে। তখন ব্যাপারটা হচ্ছে যে ইমিউন সিস্টেম ভাইরাসকে খুঁজছে, কিন্তু এমন প্রবল ভাবে তেড়ে আসছে যে আপনার নিজের শরীরের মধ্যে থেকে আপনার ইমিউন সিস্টেম আর ইনফ্লামেশন অ্যাটাক করে বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গের
ক্ষয়ক্ষতি করছে, সেখানে ভাইরাসের এফেক্ট অলরেডি কমতে শুরু করেছে। তার ফলে অনেকে কিছুটা সময় পরে 6-7 দিন পর একটু সুস্থ হয়ে ওঠার পর তারপরে এই ম্যাসিভ ইমিউন রিয়াকশন হয়ে ওই ইররেগুলার ইমিউন রেসপন্সের ফলে সেটা দেখা যায় যে কারোর হার্টের সমস্যা হয়েছে বা কিডনি ফেলিয়ার, এইসব ধরনের মাল্টিপল অর্গান ফেলিয়ার যেটা হয় সেই স্টেজে সেটাতে হয়। ফলে এটা একটা সিম্পল রোগ নয় যে ফার্স্টে একটা স্টেজের মধ্যে দিয়ে গেল, তা নয়। কারোর অল্পর মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে, কারোর খুব সিভিয়ার এবং এই ধরনের কেস হচ্ছে। না, অসংখ্য ধন্যবাদ আমাদের দুই লেখককেই। আমি আরেকবার বলে দিতে চাই সকলকে যে আমরা আজকে যে আলোচনা করলাম তার দুটো বিষয় ছিল, সাহিত্য এবং অতিমারি, এবং এটা উল্লেখযোগ্য যে তারা দুজনেই পশ্চিমবঙ্গের বাংলা ভাষায় একসময় শিক্ষা লাভ করেছেন, এবং তারা কেউই কলকাতার নয়, কলকাতার বাইরে। একজন মেদিনীপুরের ডক্টর অনির্বাণ মহাপাত্র এবং বিশ্বজিৎ ঝা, তিনি রাজগঞ্জ জলপাইগুড়ি জেলার অন্তর্গত একটি শহর। তো তারা দুজনেই দুটো ছোট, সেই অর্থে আক্ষরিক অর্থে ছোট শহর থেকে এসে তারা এই সর্বভারতীয় পাবলিকেশনে অনির্বাণ মহাপাত্র বই কোভিড-19 সেপারেটিং ফ্যাক্টস ফ্রম ফিকশন, পেঙ্গুইনের বেস্ট সেলার, আর বিশ্বজিৎ ঝায়ের যে বইটি যেটা বললাম বাইক অ্যাম্বুলেন্স দাদা, করিমুল হকের জীবনী, এটিও একটি আগামী দিনে চলচ্চিত্রের মানে ফিল্ম রাইটস অলরেডি পেয়ে গেছে এবং এর উপর একটা সিনেমা বানানো হচ্ছে এই বইটার উপর ভিত্তি করে। তো আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনারা দুজনের সময় বের করে আমাদের আলোচনায় থাকার জন্য। আর যারা দেখলেন এতক্ষণ, কমেন্ট পোস্ট করলেন, প্রশ্ন করলেন, তাদের কাছেও আমরা কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, কোন রকম জীবনে ঝুঁকি নেবেন না। করোনা কিন্তু মারাত্মক, আর কেউ বাঁচাতে পারবে না, আপনি নিজেকেই শুধু নিজেকে বাঁচাতে পারবেন, সেটা মনে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।